আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন। আহ আজকে আমরা ফোকাসের ইংলিশ লেকচার 1 টা করব। আমরা দেখার চেষ্টা করব যে আমাদের বেসিকটা কিভাবে শক্তিশালী করা যায় এবং আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারি। রাইট? তো আমরা ক্লাস এখনই শুরু করে ফেলবো। তোমরা যে যেখানে আছো সেই অবস্থায় একটু বন্ধু-বান্ধবদের একটু মেনশন দিয়ে দিবা যাতে সবাই ক্লাসে উপস্থিত হতে পারে। রাইট? আমরা একটু সবাই মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করব। আর একটু ভাইয়াকে জানানোর চেষ্টা করব যে আসলে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। রাইট? আমি আবার বলছি আমাদের একটু ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা একটু আমরা একটু ভাইয়াকে জানানোর চেষ্টা করব। রাইট? আর বন্ধু-বান্ধবদের অবশ্যই একটু মেনশন দিয়ে দেব। একটু দ্রুত আমরা একটু দ্রুত ক্লাস শুরু করে ফেলবো, হ্যাঁ? একটু সবাইকে একটু জানানোর চেষ্টা করব। আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানিও তো। আজকে ওই যে টি-শার্ট যে গিফটটা পেলাম ওটা পরেই ক্লাস নিচ্ছি। আমি আসলে বিশ্বাস করে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। রাইট? একটু দ্রুত আমরা একটু শেয়ার করে দেবো, হ্যাঁ? খান মোহাম্মদ সৈকত সাউন্ড ইকো আসে ভাইয়া। আচ্ছা মুনতাসির বিল্লাহ আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ লক্ষ্যে মিশন চলে আসছি, রংপুর থেকে ক্লাস করছি স্যার। ওকে। মুনতাসির বিল্লাহ ভাই, এটা কি পেইড ব্যাচের ক্লাস? না, এটা আমরা ফ্রি ক্লাস নিচ্ছি। আমরা সব কোচিং এর ক্লাসগুলো আমরা ফ্রি নিয়ে থাকি। গতদিন আমরা ইউসিসিটা নিয়েছিলাম, আজকে আমরা ফোকাসেরটা নিচ্ছি আর কি। ওকে। মাসুবা খানম সুরভি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুনতাসির বিল্লাহ জি ক্লিয়ার। ওকে। ওকে আসেন। মুনতাসির বিল্লাহ এই তো স্যার কিছু মোটিভেশনাল উক্তি দিয়ে কি হবে রে? পড়াশোনা করা লাগবে, এটাই মুখ্য বিষয়। মোটিভেশন দিয়ে কোনো কাজ নাই। ওকে আসো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা শুরু করে ফেলবো এখনই। দেখেন আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, দেখেন এগুলো প্রথমে প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস দেওয়া আছে, সেগুলো দেওয়া আছে, আমরা সেখান থেকে শুরু করব না। আমরা এইখান থেকে শুরু করব, রিভিউ অফ দ্য বেসিক থেকে। রাইট? অর্থাৎ আমরা এখান থেকে পড়া শুরু করব। গতদিন আমরা সেম জিনিসগুলো পড়েছিলাম, আমরা আরেকটু আজকে টাচ দিয়ে দিয়ে যাব যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। ওকে আসেন। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা কি পাচ্ছি, প্রথম হচ্ছে ভার্ব, তাই তো? ভার্বকে আমরা কয়টা অংশে ভাগ করেছিলাম গতকাল? আমরা দুটি অংশে ভাগ করেছিলাম। এটা হচ্ছে ফাইনিট ভার্ব বলেছিলাম, আর এটা কি, এটা হচ্ছে আমরা নন ফাইনিট ভার্ব বলেছিলাম। রাইট? তো ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি, মোটা দাগে গতকালের মতো অত ডিটেলসে বলবো না, কিন্তু যেটুকু বললেই তুমি খুব সহজেই বুঝতে পারবে, আমি ওইটুকুটাই বলবো। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। দেখেন আমরা যদি ফাইনাইট ভার্বের কথা চিন্তা করি, আমরা গতদিন বলেছিলাম যে যে ভার্ব আসলে যে ভার্ব থেকে টেন্স চেনা যায়, অর্থাৎ যে ভার্বটা টেন্স এবং আপনার ভয়েসের স্ট্রাকচার মেনটেন করে। রাইট? টেন্স এবং কিসের স্ট্রাকচার বলছে ভাইয়া? টেন্স এবং ভয়েসের স্ট্রাকচার মেনটেন করে। যে ভার্বটা টেন্স এবং ভয়েসের স্ট্রাকচার মেনটেন করে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলেছিলাম। রাইট? অর্থাৎ আমরা যদি নন ফাইনাইট ভার্বগুলো আমরা যদি চিহ্নিত করতে পারি, আমাদের ফাইনাইট ভার্বটা চিহ্নিত করতে অনেকখানি সুবিধা হবে। গতকাল যেগুলো বলেছিলাম ওই কথাগুলো আর রিপিট করব না, শুধু বেসিকটা বলে যাবো। আসেন, নন ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বলেছিলাম? টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, শুধু ভার্বের সাথে আইএনজি। এরপর আমরা বলেছিলাম কি V3, আর একটা কথা আমরা বলেছিলাম হ্যাভিং প্লাস V3। রাইট? হ্যাভিং প্লাস আর বলেছিলাম V3। এই চারটা বাদে তুমি যা ভার্বগুলো দেখো সবগুলো আসলে আমার ফাইনাইট ভার্ব। এই চারটা, রাইট? আমি বলছি সাধারণত এই চারটা ভার্বের কথা আমরা বলি। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, একটা হচ্ছে V3 আর একটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। এই চারটা ভার্ব তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া, হ্যাঁ? এই চারটা ভার্বগুলো আমরা সবসময় কি বলবো, যে চারটা ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই চারটা বাদে তুমি যা পাবো সবগুলো হচ্ছে ফাইনাইট। এখানে এইখানে আরেকটা জিনিস করে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বাদে এই তিনটার আগে যদি অক্সিলারি ভার্বটা চলে আসে, রাইট, তখন আমরা এটাকে ফাইনাইট ভার্ব বলি। হ্যাঁ, আমি কি বললাম? টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা বাদ দিয়ে তুমি যে ভার্বের সাথে আইএনজি পাচ্ছ, V3 পাচ্ছ বা হ্যাভিং প্লাস V3 পাচ্ছ, এটা বাদ, এটার সাথে যখন অক্সিলারি ভার্বটা যুক্ত হয়ে যায় তখন এটা সহ আমরা এটাকে ফাইনাইট ভার্ব বলি। অর্থাৎ এটাকে আমরা তখন ফাইনাইট ভার্ব ফ্রেজ বলি। রাইট? আমরা কি বলি বলো? ফাইনাইট ভার্ব ফ্রেজ বলি। রাইট? ফাইনাইট ভার্ব ফ্রেজ বলি। অর্থাৎ
আমরা যদি এটাকে আরেকটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, দেখো আমি যদি তোমাকে এরকমটা বলি, হ্যাঁ তোমাকে যদি এরকম বলি গোয়িংটাতে কি ভার্ব হবে, তখন চোখ বন্ধ করে বলবা যে শুধু ভার্বের সাথে আইএনজি, এর আগে অক্সিলারি ভার্ব নাই, তার মানে টেন্সের স্ট্রাকচার মেনটেন করছে না, তার মানে এটাকে তুমি নন ফাইনাইট ভার্ব বলবা। বাট আমি যদি বলি, ধরো আমি এখানে বললাম আই অ্যাম গোয়িং, রাইট? তো এই কথা যখন তুমি বলবা তখন এটা চোখ বন্ধ করে তখন বলবা যে ভাইয়া এই দুটা মিলে আমরা তখন কি বলতেছি, আমরা ফাইনাইট ভার্ব ফ্রেজ বলছি। ফাইনাইট ভার্ব কি বলছি বলেন? ফাইনাইট ভার্ব ফ্রেজ বলছি। তো এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করো, দুটার মধ্যে তুমি যদি আমাকে ফ্র্যাগমেন্ট করে বলতে বলো যে এখানে তুমি কোনটাকে ফাইনাইট ভার্ব বলতে পারো, একটা ভার্বটাকে, তখন আমরা বলবো এটাকে তুমি ফাইনাইট ভার্ব বলতে পারো। আর দুটা মিলে তুমি কি বলতে পারো? ফাইনাইট ভার্ব ফ্রেজ বলতে পারো, রাইট? তাহলে একসাথে যখন অনেকগুলো অক্সিলারি ভার্ব আসে, রাইট, তখন আমি কোনটাকে আমি ফাইনাইট ভার্ব বলবো। যেমন আমি যদি বলি ইট হ্যাজ বিন, হ্যাঁ, এরপর আমি বললাম ইট হ্যাজ বিন রেইনিং, রাইট, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, রাইট, আমি কি বললাম? আমি বললাম সিন্স দ্য মর্নিং, রাইট, সিন্স দ্য মর্নিং। ওকে, তাহলে এবার এই সেন্টেন্সটার দিকে তুমি যদি খেয়াল করো, তাহলে এই যে দেখো শুধু তুমি যদি রেইনিংকে বলো তাহলে এটা আমরা কি ফাইনাইট ভার্ব বলি না, এই যে হ্যাজ বিন রেইনিং পর্যন্ত এটাকে আমরা ফাইনাইট ভার্ব ফ্রেজ বলি, রাইট? তাইলে এখানে তুমি যদি চিন্তা করো প্রথম অক্সিলারি ভার্ব কোনটা, সেটা হচ্ছে হ্যাজ, আর এই হ্যাজটাকে আমরা কি বলি? আমরা প্রথম অক্সিলারি ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্বটা বলে থাকি, রাইট? তাই আমি আরেকবার বলছি, ফাইনাইট ভার্বটা কি বলছে ভাই? যে ভার্বটা দেখে তুমি নর্মালি, গতদিন আমি অনেক ডিটেলসে পড়িয়েছি এটা, হ্যাঁ, আজকে শুধু এটুকু জানো যে ভার্বটা নর্মালি, যে ভার্বটাকে তুমি চিনতে পারো, যেটা তোমার টেন্সকে চেনা যায়, ওই যে ছোটবেলায় তোমাকে এভাবে বলছে না, তোমার বাবা মা বলতো, এই যে আমি যখন ছোট ছিলাম আমার বাবা মাকে এভাবে বলতো যে একটা ছিল টেন্স বুড়ি, চলতো সে গুড়ি গুড়ি, তিনটে ছেলে মেয়ে তার প্রেজেন্ট পাস্ট ফিউচার, রাইট? ছোটবেলা থেকে আমরা যখন পড়াশোনা শুরু করছি সবার আগে আমাদের টেন্স শেখানো হয়তো, সবার আগে আমাদের ভয়েস শেখানো হয়তো, এর মূল রিজনের কথা যদি আমরা বলি, যাতে আমার সেন্টেন্স লেখাটা ভুল না যায়, রাইট? তো এই জন্যই ব্যাপারটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বলি, টেন্স বা ভয়েসের স্ট্রাকচার যেটা মেনটেন করে সেটাই হচ্ছে আমরা বলি ফাইনাইট ভার্ব। দেখো আই এম গোয়িং বলছি, এটা দেখে আমি টেন্স চিহ্নিত করতে পারতেছি। ইট হ্যাজ বিন রেইনিং আমি যখন বলছি তখন আমি এটা দ্বারা টেন্স চিহ্নিত করতে পারছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। বাট শুধু গোয়িং দিয়ে কি টেন্স চিহ্নিত করা যায়? বলছে না ভাইয়া যায় না, দ্যাটস ওয়াই এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। মোটা দাগে আমি যদি বলি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভি3, হ্যাভিং প্লাস ভি3, এই চারটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মনে রেখো এই চারটা শুধুমাত্র কি নন ফাইনাইট ভার্ব। বা টু প্লাস ভার্বের বেস ফর্ম বাদে এগুলোর আগে যখন অক্সিলারি ভার্ব চলে আসে তখন পুরাটা মিলে আমরা তখন সেটাকে ফাইনাইট ভার্ব ফ্রেজ বলি। হ্যাঁ, এটা মনে রাখলেই তোমার কাজটা শেষ হয়ে যাবে। ওকে, আসো এরপরে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা কি পাচ্ছি। এই যে দেখো ফাইনাইট ভার্ব, আর একটা কি পেয়েছো তুমি? নন ফাইনাইট ভার্ব, রাইট? ফাইনাইট ভার্বকে তুমি যদি ভাগ করো তাহলে দুটো অংশ পাওয়া যায়, একটা প্রিন্সিপাল পাও আর একটা হচ্ছে অক্সিলারি পাও, রাইট? এখান থেকে ধরে যাই আমরা একটু, হ্যাঁ, প্রিন্সিপাল আর একটা কি পাচ্ছ তুমি? প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি পাচ্ছ। প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল বলতে আমরা আসলে মূল ভার্বটাকে আমরা বলছি প্রিন্সিপাল, আর অক্সিলারি মানে কি? আমরা বলছি সাহায্যকারী যে ভার্বটা সেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলছি। অক্সিলারি ভার্বের দিকে তুমি যদি খেয়াল করো, এই অক্সিলারি ভার্বের দিকে তুমি যদি খেয়াল করো, অক্সিলারি ভার্বের মধ্যে কে কে আছে? যেমন আমরা যদি বলি ভার্ব টু বি আছে, তাই না? ভার্ব টু বি এর মধ্যে কে কে আছে? আসলে এম, ইজ, আর, এরপরে কি আছে বলো? ওয়াজ, ওয়ার, রাইট? এই যে ভার্বগুলো ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা কি বলছি? ওয়াজ, ওয়ার, এরপরে বি, হ্যাঁ, বিন, এরপর আমরা কি বলছি বলো? বিং, এগুলোকে আমরা টু বি ভার্ব বলি, হ্যাঁ। এরপরে টু ডু ভার্বের কোনগুলো আছে? টু ডু ভার্বের দিকে যদি তাকাও, ডু আছে, হ্যাঁ, ডিড আছে, এরপর কি আছে বলো? ডাজ আছে। ওকে, এরপরে ভার্ব টু হ্যাভ এর কথা তুমি যদি বলো তাহলে আমরা কি বলছি? আমার এখানে হ্যাভ আছে, এরপরে হ্যাজ আছে, এরপরে কি আছে বলো? হ্যাড আছে। ওকে, অনুরূপভাবে আরেকটা কি আছে বলো? মডাল। এই মডালের মধ্যে কে কে আছে এগুলো তুমি জানো। মে আছে, এরপরে হচ্ছে মাইট আছে, তাই না? ক্যান আছে, এরপর কি আছে বলো? কুড আছে। এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা কি বলছি বলো? অক্সিলারি ভার্ব বলছি। এবার আসো, এই যে প্রিন্সিপাল ভার্বটা তুমি যেটা পাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব তুমি যেটা পাচ্ছ, এই প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুটা ভাগে ভাগ করতে পারছি। প্রিন্সিপাল ভার্বকে কয় ভাগে ভাগ করতে পারছি? আমরা যদি বলি প্রিন্সিপাল যে ভার্বটা আছে, এই প্রিন্সিপাল ভার্বকে আমরা দুটা ভাগে ভাগ করছি। এটা আমরা যদি খেয়াল করি কয় ভাগে ভাগ করছি? একটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব, আর একটাকে আমরা কি বলছি বলো? আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব, রাইট? তাহলে প্রিন্সিপাল ভার্বের মধ্যে আমরা দুই ভাগ পাচ্ছি। এটাকে আমরা বলছি কি বলো? ট্রানজিটিভ ভার্ব, আর এটাকে কি বলছি বলো? আমরা এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলছি। তো এবার এই ট্রানজিটিভ ভার্বের দিকে তুমি যদি খেয়াল করো তাহলে তুমি কি পাও? আসো, তাহলে এই অবজেক্টটা কি? তাহলে অবজেক্ট বলতে আমরা কি বুঝি? অবজেক্ট বলতে আমরা বুঝি ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে যে উত্তরটা পাও। আমরা বলছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাও, রাইট? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাও সেটাকে আমরা অবজেক্ট বলি।
মনে রেখো। অবজেক্ট কি হতে পারে? অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন হতে পারে। তাহলে এই কথাটা আমরা আরো ডিটেলসে পড়বো। আজকে যেহেতু একদম বেসিক ফাউন্ডেশন ক্লাসের কথা বলছি, তাই এটুকু শুধু আজকের ক্লাসের জন্য মনে রেখো। অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আসলে অবজেক্ট বলে, রাইট? যেমন আমি যদি বলি আমার বাবা আমাকে একটা বউ দিয়েছে, রাইট? আমি যদি বলি মাই ফাদার ফাদার গেভ মি আ পেন, গেভ মি আ পেন। তাহলে এবার আমি যদি বলি গেভ মি আ পেন, রাইট? তো এবার তুমি যদি খেয়াল করো, আমি বললাম মাই ফাদার গেভ মি আ পেন। তাহলে ভালো করে খেয়াল করো, আমার বাবা আমাকে কি দিয়েছে? কি দিয়েছে? তার মানে কি দিয়েছে বলতে কলম দিয়েছে। কাকে দিয়েছে? বলছে ভাইয়া আমাকে দিয়েছে। কাকে? বলছে ভাইয়া আমাকে দিয়েছে। এই যে দেখো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি দুটি উত্তর পেয়েছো, অর্থাৎ এখানে দুটি অবজেক্ট আছে। কয়টা অবজেক্ট আছে? বলছে ভাই এখানে দুটি অবজেক্ট আছে, রাইট? তাহলে অনুরূপভাবে ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি? যে ভার্বের পরে হ্যাঁ তোমার অবজেক্ট বসে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে অবজেক্ট মানে কি? বলছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব আমি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পেয়ে যাই বাবুটা, তখন আমরা এটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো। আমি আবার বলছি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি যদি উত্তরটি পেয়ে যাও তখন তুমি এটাকে কি বলবা? তুমি এটাকে ট্রানজিটিভ ভার্ব বলবা, রাইট? এবার আসো, এবার আমরা যদি বলি ভার্বের পরে যদি অবজেক্টটা তুমি না পাও, অবজেক্টটা তুমি পাচ্ছ না, রাইট? অবজেক্টটা কি? বলছে ভাই অবজেক্টটা আমি পাই নাই, তার মানে এটাকে তখন আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো, রাইট? যেমন আমি যদি বলি, আমি যদি এখানে বলি দেখো, আমি যদি বলি এরকম আই ইট রাইস, তুমি দেখো তো এখানে কি অবজেক্ট আছে নাকি নাই? বলছি ভাইয়া এখানে অবজেক্ট আছে, রাইট? এখানে কি আছে বলো? অবজেক্ট আছে। ওকে, তাহলে এই জায়গাটাতে আমার অবজেক্ট আছে। তাহলে আমি কি খাই? কি দ্বারা প্রশ্ন করে কি তুমি উত্তর পাচ্ছ? বলছি হ্যাঁ ভাইয়া আমি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। তার মানে আমি যেহেতু কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, ডেফিনেটলি এটা হচ্ছে আমার অবজেক্ট, রাইট? আমি আবার বলছি এটা আমার কি হবে বলো? এটা আমার অবজেক্ট হবে। যেহেতু অবজেক্ট আছে, এই ভার্বটিকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব, রাইট? আমরা বলছি এই ভার্বটিকে আমরা কি বলি? বলছি ভাই এটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, রাইট? এবার আমি যদি এই জায়গাটাতে আমি যদি এরকমটা এইভাবে বলি, ধর আই স্লিপ, রাইট? আই স্লিপ বললাম আমি। আচ্ছা বলতো এই স্লিপের পরে কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিছু পাওয়া যাচ্ছে? বলছে না ভাইয়া পাওয়া যাচ্ছে না, তার মানে এটাকে ট্রানজিটিভ ভার্ব আমরা বলবো না, এটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তোমরা সহজে কিভাবে পড়ো জানো? তোমরা সহজে এভাবে পড়ো যে ভাইয়া যদি কোনো ভার্বের পরে ইট বসে সেটাকে আমরা ট্রানজিটিভ বলবো, আর যদি ইট না বসে তাহলে আমরা এটাকে ইট যদি না বসে তাহলে ইনট্রানজিটিভ বলবো, রাইট? আমি আবার বলছি, যেমন আমি আবার যদি বলি এখানে, তুমি সহজে এরকম ভাবে বলো যে ভাইয়া যে ভার্বের পরে ইট বসে সেটা ট্রানজিটিভ, আর যে ভার্বের পরে ইট আসলে বসানো যায় না ওটা আসলে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন শিক্ষার্থীরা আমাকে প্রায় বলে, যেমন আমি যদি বলি ভাইয়া ফাউন্ড ইট, কি বলা যাবে না? কেন বলা যাবে না রে? বলা যাবে তো। তার মানে ফাউন্ডের পর তুমি ইট বলতে পারছো, তার মানে এই যে ফাউন্ডের পর তুমি কি বলতে পারছো? ইট বলতে পারছো, তার মানে এই ভার্বটা অবজেক্ট নিয়ে এসে, তার মানে এটাকে আমরা কি বলবো? আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, রাইট? আমরা বলছি ফাউন্ডের পরে তুমি ইট নিতে পেরেছো, তার মানে এটাকে তুমি কি বলবা? তুমি এটাকে ট্রানজিটিভ ভার্ব বলবা, তাই না? এই যে আবার আমি যদি বলি স্লিপের পরে কি ইট বলা যাবে? বলছে না ভাই স্লিপ ইট তো আর হয় না, তার মানে বলা যাচ্ছে না, তার মানে এটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় জানো? কোন প্রশ্নটি থেকে যায়? সেটা হচ্ছে আমি যদি পানিশড বলি, হ্যাঁ, আমি যদি বলি আই পানিশড হিম, ভালো করে খেয়াল করো, আমি যদি বলি আই পানিশড হিম, আচ্ছা আই পানিশড হিম, আই পানিশড ইট কি বলা যাবে? বুঝছে না ভাই এখানে তো ইট বলা যাচ্ছে না, তাহলে কি এটি ট্রানজিটিভ ভার্ব না? বলছি ইয়েস এটি ট্রানজিটিভ ভার্ব, কারণ এই হিমটা হচ্ছে অবজেক্ট। তাই আমরা শুধু এটুকু পড়বো না, আমরা বলবো যে ভার্বের পরে ইট বা হিম বসানো যায়, রাইট? তাহলে প্রত্যেকটা 100% উত্তর মিলবে, রাইট? তাহলে আমি বলছি যে ভার্বের পরে তুমি ইট বা হিম বসাতে পারো সেটা ট্রানজিটিভ ভার্ব, অথবা তুমি একদম বেসিক মনে রাখতে পারো যে যে ভার্বের পরে ভাই অবজেক্ট বসে সেটা ট্রানজিটিভ ভার্ব। আরেকটা তুমি মনে রাখতে পারো যে ভাই যে ভার্বের পরে আসলে অবজেক্ট বসে না, রাইট? অর্থাৎ আপনার কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তর পান না, সেটাকে আপনি ইনট্রানজিটিভ ভার্ব বলে ফেলতে পারেন, রাইট? তার মানে আমি বলছি কি ইট বসলে ট্রানজিটিভ, ইট বা হিম বসলে ট্রানজিটিভ, ইট বা হিম না বসলে ইনট্রানজিটিভ। আর বেসিক সহকারে যদি বলতে চাই যে ভার্বের পর অবজেক্ট বসবে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যে ভার্বের পর অবজেক্ট বসবে না সেটাকে আমরা ইনট্রানজিটিভ বলবো। ক্লিয়ার? ওকে আসেন। আচ্ছা এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, এসও মাহিন আমাদের গতবারই স্টুডেন্ট ছিল, সে কমেন্ট করেছে কেমন আছেন স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেখছি। হ্যাঁ তোমাকে অনেকদিন পরে দেখে আমারও অনেক ভালো লাগলো। ওকে আচ্ছা এবার আসেন, আচ্ছা এই তো ভেরি গুড। আচ্ছা আমরা একটু সবাই ক্লাসটিকে একটু শেয়ার দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা যে উদ্দেশ্যে ক্লাসগুলো নিচ্ছি
যে সবাই যাতে ক্লাসগুলো করতে পারে, সবাই যাতে ক্লাসটা বুঝতে পারে, সেই উদ্দেশ্যটা আমাদের পূরণ হয়, রাইট? সেই উদ্দেশ্যটা আমাদের কি হয় বলছে ভাই, ডেফিনেটলি আমাদের সেই উদ্দেশ্যটা যাতে পূরণ হয়, রাইট? একটু সবাই আমরা ক্লাসটিকে একটু শেয়ার দেওয়ার চেষ্টা করব। আমরা যে প্রত্যেকটা শিক্ষার্থীকে যে অগ্রাধিকার দিচ্ছি, রাইট, আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নকে যে মূল্যায়ন করার চেষ্টা করছি, সেই যাত্রাকে আপনারা একটু হেল্প করার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, এমডি সাব্বির হোসেন মন্ডল, আর স্যার আজকে আপনার কোচিংয়ে যে ঘুরে আসছি, কি বলো, আমি তো অফিসে ছিলাম সারাদিন। এবার আসো, তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, একটাকে আমরা কি বলছি প্রিন্সিপাল ভার্ব, আর একটা কি বলছি আমরা অক্সিলারি ভার্ব। আমরা ওই পাশ থেকে না যাই, ওকে? আসো, তাহলে আমরা এখানে কি পড়লাম, একটা আমরা ট্রানজিটিভ ভার্ব পড়ছি, রাইট? আর পরে কি পড়ছি আমরা ইনট্রানজিটিভ ভার্ব পড়ছি, ওকে? আচ্ছা, আসো, নন ফাইনাইট ভার্ব আমরা যদি খেয়াল করি, দেখো আই স আ বয় প্লেইং ইন দ্য ফিল্ড। স টেন্সের স্ট্রাকচার ফাইনাইট ভার্ব, আর প্লেইংটা কি আমরা জানি শুধু ভার্বের সাথে আইএনজি, এটা নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ? মিনাস গেভ হার ওয়াইফ আর রিং মেড ইন জার্মানি। গেভটাকে আমরা কি বলছি ফাইনাইট ভার্ব, আর মেডটা কি, তাহলে মেডটা হচ্ছে V3 ভার্ব ভাইয়া, তো দ্যাটস এটাকে আমরা কি বলছি, আমরা নন ফাইনাইট ভার্ব বলছি, ওকে? আসো, এগুলো আমরা দেখেছি, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, এগুলো আমাদের দেখা শেষ। আমরা নেক্সট পেজে যাচ্ছি। আমরা জিরাম প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আমরা পার্থক্য এখন পড়াচ্ছি না, আমরা আলাদাভাবে একটা ক্লাস নেবো এটার উপরে, হ্যাঁ, কিছুদিন পরে। এবার আসেন, আমরা ফর্ম অনুযায়ী আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি, ওকে? তাহলে এবার আসেন, ফর্ম অনুযায়ী আমরা যদি খেয়াল করি, তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, V1 V2 এগুলো ফাইনাইট ভার্ব, V3 ভার্বের সাথে আইএনজি হ্যাভিং প্লাস V3 এগুলো আমরা বলে আসছি, এগুলো কি, এগুলো নন ফাইনাইট ভার্ব, একটু উপরে ওঠাও। এবার আসো, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, আমরা এখানে দেখে আমরা রিডিং ভার্বের সাথে আইএনজি, সামনে অক্সিলারি ভার্ব আছে না, নন ফাইনাইট ভার্ব। আই অ্যাম রিডিং, এই যে দেখো রিডিং এর সামনে এই যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে, দ্যাটস এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি, রাইট? দিস ইজ আ ব্রোকেন চেয়ার, ব্রোকেনটা কি বলছে ভাই V3, V3টা নাউনের আগে বসলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, তাই না? আবার দেখেন ইজ ব্রোকেন যখন আমরা বলছি, V3-র আগে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তার মানে এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি, ওকে? এবার আসো, এরপরে আমরা যদি দেখি এইখানে তারা কি করছে, এখানে আমরা যদি দেখি ফ্রেজ এবং ক্লোজ নিয়ে তারা পার্থক্যের কথা বলছে। ক্লোজ, ফ্রেজ আর ক্লোজের মধ্যে আমরা একটু বেসিক ডিফারেন্সটা আমরা একটু বোর্ড থেকে শিখে আসবো, যে এক্স্যাক্টলি ভাইয়া ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্যটা কেমন হতে পারে, রাইট? একটু মনোযোগ দিয়ে দেখার আমরা চেষ্টা করবো। আসো, ফ্রেজ আর ক্লোজের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? আসো, ফ্রেজ এবং ক্লোজের মধ্যে আমরা যদি বেসিক ডিফারেন্সের কথা বলি, তাহলে আমরা কি পাই? ফ্রেজ বলতে আমরা কি বুঝি, ফ্রেজ বলতে আমরা কি বুঝি, এবং ক্লজ বলতে আমরা কি বুঝি, রাইট? ক্লজ বলতে আমরা কি বুঝি? আসো, ফ্রেজ এবং ক্লোজের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি পাই এখানে? আমরা বলেছি ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হচ্ছে আমরা যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই দুটার কম্বিনেশন থাকবে না, রাইট? আমরা বলছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই দুটার কম্বিনেশন যদি না থাকে, রাইট? এই দুটার কম্বিনেশন নাই, হ্যাঁ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন কি বলছে ভাই, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন নাই, তাহলে ওটাকে আমরা ফ্রেজ বলবো, রাইট? কি বলবো বলো, ফ্রেজ বলবো। যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন চলে আসে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কি চলে আসে, কম্বিনেশন চলে আসে, তখন এটাকে আমরা ক্লোজ বলবো, রাইট? কি বলবো বলো, ক্লোজ বলবো। তাহলে আমরা বলছি সাবজেক্ট এবং ফাইনাইট ভাবে যদি তুমি কম্বিনেশন পেয়ে যাও, ওটাকে তুমি ক্লোজ বলবা। সাবজেক্ট ফাইনাইট ভাবে কম্বিনেশন তুমি যদি না পাও, ওটাকে তুমি কি বলবা, ফ্রেজ বলবা। যেমন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা এখানে কি কি পাই দেখো, আমি যদি বলি এরকম আই নো, এরপর আমি বললাম হোয়াট টু ডু, ঠিক আছে? আসো, এবার এই জায়গাটাতে তুমি যদি বলো আই নো হোয়াট টু ডু, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমি আন্ডারলাইন করে দিলাম, এটাকে ক্লোজ বলবো নাকি ফাইনাইট ভার্ব, ফ্রেজ বলবো? তাহলে দেখো এর মধ্যে কি ফাইনাইট ভার্ব আছে, বলছে না। টু ডু কি বলছে ভাই, এটা নন ফাইনাইট ভার্ব, তাই না? তার মানে এটা কি ফাইনাইট ভার্ব কি আছে, বলছে নাই। যেহেতু সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের আন্ডারলাইনকৃত অংশের মধ্যে আমার কম্বিনেশন নাই, রাইট? আমরা বলছি আন্ডারলাইনকৃত অংশের মধ্যে আমার কি বলছে ভাইয়া, সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের কম্বিনেশনটা নাই, তো দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা ফ্রেজ বলছি। কি বলছি বলো, এটাকে আমরা ফ্রেজ বলছি। আমি যদি এখানে এরকম ভাবে বলতাম আই নো, এরপর আমি বললাম হোয়াট হিজ নেম ইজ, রাইট? আমি বললাম আই নো হোয়াট হিজ নেম ইজ, আন্ডারলাইন করলাম হোয়াট হিজ নেম ইজ। তাহলে দেখো আমাকে এখন চিন্তা করতে হবে, এই যে আন্ডারলাইনকৃত অংশের মধ্যে আমার কি সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের কম্বিনেশনটা আছে কিনা। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো, দেখো হিজ নেম কি বলছে ভাই, সাবজেক্ট, ইজটা কি বলছে ভাই, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের কম্বিনেশন আছে আন্ডারলাইনকৃত অংশের মধ্যে, তাহলে ডেফিনেটলি এটাকে আমরা ক্লোজ বলবো, রাইট? আমরা বলছি ডেফিনেটলি এটাকে আমরা কি বলবো বলো, তা ডেফিনেটলি আমরা এটাকে ক্লোজ বলবো, ওকে? এবার আসেন, এবার আমরা যদি এটুকু আরেকবার আমি বলছি,
ফ্রেজ মানে কি? তাহলে আমরা যদি বলি ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। আমার বাংলার দরকার নাই তো, রাইট? আমরা জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। তোমাকে যদি এখন আমি বলি যে বলো তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি, তুমি আমাকে বললা যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি। ঘুরে ফিরে কি কথা দাঁড়াইলো? বুঝছে ভাইয়া, ঘুরে ফিরে যে লাও সে কুদুই তো দাঁড়ালো, তাই না? আসো, জিনিসটা কি আমরা বলেছি, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভাবের কম্বিনেশনটা থাকে না। আমরা বলছি সাবজেক্ট এবং ফাইনাইট ভাবে কি থাকে না বলো, কম্বিনেশনটা থাকে না। আর যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভাবে কম্বিনেশন থাকে সেটাকে আমরা ক্লোজ বলি, রাইট? আমরা বলছি সেটাকে আমরা কি বলি বলো, সেটাকে আমরা ক্লোজ বলি। তাহলে আই নো হোয়াট টু ডু, এই আন্ডারলাইনকৃত অংশের মধ্যে সাবজেক্টের ফাইনাইট ভাবে কম্বিনেশন কি আছে? বলছে না ভাইয়া নাই। তার মানে কি বলবো, এটাকে আমরা ফ্রেজ বলবো। আবার আমি যদি বলি আই নো হোয়াট হিজ নেম ইজ, আন্ডারলাইন করে দিয়েছি হোয়াট থেকে হিজ নেম ইজ পর্যন্ত, তার মানে এই জায়গাটাতে সাবজেক্ট এবং ফাইনাইট ভাবে কম্বিনেশনটা আছে। যেহেতু সাবজেক্ট এবং ফাইনাইট ভাবে কম্বিনেশন আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলেছি, আমরা ক্লোজ বলেছি। এটাই হচ্ছে মুখ্য ব্যাপার। ওকে, এবার আসো তাহলে পার্টস অফ স্পিচের সাথে ফ্রেজ এবং ক্লোজের সম্পর্কটা কি। যেমন তুমি যদি আমাকে বলো যে ভাই পার্টস অফ স্পিচ তাহলে কি, পার্টস অফ স্পিচটা তাহলে কি, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি একটু দেখো। তারপরে আমরা যদি বলি ফ্রেজ, এরপর আমরা বললাম ক্লোজ, রাইট? কি বললাম বলো, আমরা বললাম ক্লোজ। একটু ভালো করে দেখার চেষ্টা করো। যেমন আমি যদি এই জায়গাটাতে বলি, দেখো আমি যদি বলি, আমি বললাম হচ্ছে ডাই। ডাই মানে কি? বলছে ভাই মারা যাওয়া। ফ্রেজ যদি আমি বলি, ফ্রেজটা কি হবে? বলছে ভাই পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে কি? বলছে ভাই ফ্রেজ দ্বারা ওই শব্দগুচ্ছ দ্বারা একটা মিনিং প্রোভাইড করে, সেম মিনিং প্রোভাইড করবে, রাইট? এবার দেখো আরেকটা আমি বললাম আই নো, আমি বললাম এখানে আই ডোন্ট নো, I don't know when he will die. When he will die. Right? এবার আসো, এবার এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, আমি বলছি I don't know when he will die. এখানে আন্ডারলাইন করলাম। তাহলে দেখো পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? পার্টস অফ স্পিচ বলতে আমরা বুঝি যে ভাই একটি শব্দ। কয়টি শব্দ বলো? পার্টস অফ স্পিচ বলতে আমরা বুঝি একটি শব্দ। আমরা বলছি পার্টস অফ স্পিচ মানে আমরা কি জানি? বলছে ভাইয়া একটি শব্দ। ডাইটা কি? বলছে ভাই একটা ভার্ব। এবার আসেন, আমরা যখন পাস অ্যাওয়ে বলছি তখন দেখো এটা শব্দগুচ্ছ, এর মধ্যে কি সাবজেক্ট আর ফাইনাইট ভাবে কম্বিনেশন আছে? বলছে না ভাই, সাবজেক্ট আর ফাইনাইট ভাবে কোনো কম্বিনেশন নাই। আমি বলছি এর মধ্যে কি সাবজেক্ট আর ফাইনাইট ভাবে কোনো কম্বিনেশন আছে? বলছে না ভাই, এর মধ্যে সাবজেক্ট আর ফাইনাইট ভাবে কোনো কম্বিনেশন নাই। তার মানে এটাকে তখন আমরা কি বলছি? আমরা বলছি ফ্রেজ। এবার দেখো এরপরে আমরা যদি বলি আই ডোন্ট নো হোয়েন হি উইল ডাই, আচ্ছা এর মধ্যে কি সাবজেক্ট আর ফাইনাইট ভাবে কম্বিনেশন আছে নাকি নাই? বলছে ডেফিনেটলি ভাই আছে। তার মানে এটাকে তখন আমরা বলছি ক্লোজ, রাইট? তাহলে আবার বলছি পার্টস অফ স্পিচ মানে হচ্ছে একটি শব্দ। কয়টি শব্দ বলো? একটি শব্দ। ফ্রেজ মানে কি? বলছে একাধিক শব্দ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এর মিল থাকবে না, মানে একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট কখনোই থাকবে না, দুটোর কম্বিনেশনটা থাকবে না, রাইট? আর একটা কথা বলছি হোয়েন হি উইল ডাই, তার মানে আমি বলছি ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশনটা থাকবে, রাইট? এতটুকু মনে রাখলে আমার আপাতত হয়ে যাচ্ছে। ওকে, আপাতত মনে রাখতে এতটুকু মনে থাকলে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। শাহরিয়ার কবির শাকিব স্যার, আমাকে কি দেখা দেখা পাচ্ছেন না? আমার কথা কেন বলছেন না? এই যে আমি দেখলাম এবং বললাম, রাইট? ওকে, আচ্ছা। মোহাম্মদ নিশান ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আপনার ক্লাস করি। গত বছরের ক্লাসগুলো আমাকে কনফিউশন দূর করতে ভীষণ সাহায্য করেছিল। থ্যাংক ইউ সো মাচ ভাই। এরকম তোমরা অ্যাপ্রিসিয়েট করলে আসলে আমার ক্লাস নিতে আসলে অনেক বেশি ভালো লাগে। ওকে, এমডি সাব্বির হোসেন মন্ডল স্যার, রুটিনটা দিয়েন কবে কবে পড়ান? আমরা ফ্রি ক্লাসগুলো দুইটা নিচ্ছি, রাইট? আমরা ফ্রি ক্লাসগুলো দুইটা নিচ্ছি, একটা হচ্ছে বৃহস্পতিবার, একটা শুক্রবার। বৃহস্পতিবার কেন নিচ্ছি জানো? সারা সপ্তাহ শেষ করে তুমি বৃহস্পতিবার পাও এবং শুক্রবার পাও, এই দুটি দিনে একটা দিন আমাদের ইউসিসির ফ্রি ক্লাস লেকচার 1 থাকে, আর একদিন হচ্ছে ফোকাসের লেকচার 1 থাকে। আর তোমরা একটু ক্লাসটি দ্রুত শেয়ার দিয়ে দাও। সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য আমাদের রয়েছে আকর্ষণীয় টি শার্ট, ওকে, এবং সর্বোচ্চ মেনশনকারীদের জন্য রয়েছে একটি ইংলিশ হিলার বই, রাইট? একটু দ্রুত আমরা ক্লাসটি শেয়ার দেওয়ার চেষ্টা করব। আমি আবার বলছি সর্বোচ্চ ক্লাস শেয়ারকারী পাবে একটা টি শার্ট, এবং যে সর্বোচ্চ মেনশন দিবে তার জন্য এবং কমেন্ট করবে তার জন্য একটি রয়েছে ইংলিশ হিলার বই, রাইট? আসো, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমাদের মূল শিটের দিকে চলে আসবো। মূল শিটের দিকে চলে আসবো। দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রেজ, ক্যারেক্টারিস্টিক্স অফ কি? ফ্রেজ। এবার আসেন,
তাহলে এবার আমরা যদি দেখি, দেখো দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, আন্ডারলাইন করা আছে কোথায়? ইন দ্য ফিল্ড। এখানে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভাবে কম্বিনেশন আছে? তাহলে দেখো এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভাবে কম্বিনেশন নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি বলো? ফ্রেজ বলছি। দ্য পিপল ইন দ্য রুম, দ্য পিপল ইন দ্য রুম, এই জায়গাটাতে সাবজেক্ট এবং ফাইনাইট ভাবের কম্বিনেশন আছে বলছে না ভাই, সাবজেক্ট এবং ফাইনাইট ভাবে কম্বিনেশনটা নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? ফ্রেজ। আবার দেখো ওই লুক ফর, আন্ডারলাইন করা আছে লুক থেকে ফর পর্যন্ত, এখানে কি আন্ডারলাইনকৃত অংশে কি সাবজেক্টের মূল ভার্ব আছে বলছে? নাই। সাবজেক্ট যেটা আছে এটা আন্ডারলাইনের বাইরে, তার মানে দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলেছি বলছে ভাইয়া, দ্যাটস ওয়াই এটাকে আমরা ফ্রেজ বলেছি, রাইট? আসো এরপরে আমরা যদি খেয়াল করি, দেখো এরপরে হচ্ছে ক্লোজ, তাই না? ক্লোজ যেটা আমরা পড়ে আসলাম, ক্লোজ মানে কি বলছে? গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে, বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে। যেমন দেখো আমরা যদি বলি উদাহরণস্বরূপ, আই স এ চাইল্ড হু ইজ ক্রাইং, ওয়াজ কি ক্রাইং, ওয়াজ ক্রাইংটাকে এটা মূল ভার্ব, এই ওয়াজ ক্রাইং এর সাবজেক্টটাকে হু, তাহলে সাবজেক্ট আর ফাইনাইট ভাবে কি আছে? কম্বিনেশন আছে, এই জন্য এটাকে আমরা ক্লোজ বলছি। আবার দেখো মনিরা লুকস বিউটিফুল বাট শি ইজ আ ডাল স্টুডেন্ট, তাহলে ইজটা কি মূল ভার্ব, সেটা হচ্ছে সাবজেক্ট, তার মানে তোমার মূল ভার্ব এবং সাবজেক্টের মধ্যে কি আছে বলো? তাহলে মূল ভার্ব এবং সাবজেক্টের একটা মিল বন্ধন আছে, তো দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে ক্লোজ বলছি। এবার দেখো কামাল ওয়ান্টস আ টিচার হু উইল বি এক্সপেরিয়েন্সড, তাহলে উইল বি এক্সপেরিয়েন্সের সাবজেক্টটাকে হো, এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের আপনি যে কম্বিনেশনটা যেটা পাচ্ছেন সেটাকে ডেফিনেটলি আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে তখন ক্লোজ বলছি। ওকে, এবার আসেন ক্লোজ কয় প্রকার? তাহলে আমরা যদি বলি ক্লাসিফিকেশন অফ ক্লোজ, প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। আসো আমরা এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করব, একটু ভালো করে দেখবেন। আমরা যদি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা বুঝে যাই তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হয়। গতদিন আমরা দেখেছি, আরেকবার আমরা একটু দেখার চেষ্টা করব। আসো আমরা যদি বলি এই জায়গাটাতে দেখেন একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন হয়, মানে গতদিন আমরা বলেছি, এরপর আরেকবার বলছি যে ভাই একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন, রাইট? সিম্পল সেন্টেন্সের গঠন কেমন গতদিন আমরা বলেছিলাম, তাই না? যে একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন হবে? একটা সাবজেক্ট হবে আর একটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব হবে। যদি আরো ভার্বের প্রয়োজন হয় তাহলে আমরা কি বলেছিলাম? যদি আরো ভার্বের প্রয়োজন হয় সেটা ডেফিনেটলি আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে নিব। যেমন আমরা বলেছিলাম আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, এরপরে টু বাই আ পেন, টু কি বলো? টু বাই আ পেন। তাহলে আমি সেখানে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? বলছে আই ওয়েন্ট দেয়ার টু বাই এ পেন, এই যে ওয়েন্ট দেয়ার, ওয়েন্টটাকে টেন্সের স্ট্রাকচার, তার মানে ফাইনাইট ভার্ব, তাই না? এরপরে আসো টু বাই, তা আমরা বলছি তার মানে টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমি এই সেন্টেন্সটাতে আমি যদি এভাবে বলি, আমি সেখানে গিয়েছিলাম কেন? ভাই কলম কিনতে, যাওয়া একটা ভার্ব, কিন একটা ভার্ব, তাহলে একটা সিম্পল সেন্টেন্সে তো দুটা ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, ফাইনাইট ভার্ব একটাই থাকবে, আরো ভার্বের প্রয়োজন হলে কি নিব আমরা? নন ফাইনাইট নিব, তাই না? তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে ভাই আমি একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্বই নিব, কয়টা ফাইনাইট ভার্ব নেব? বলছে ভাই একটাই ফাইনাইট ভার্ব নিব, যদি আরো ভার্বের প্রয়োজন হয় তখন আমরা নন ফাইনাইট নিব। তাহলে তুমি যদি একটা ফাইনাইট ভার্ব পেয়ে যাও, চোখ বন্ধ করে ওটাকে তুমি কি বলতে পারো বলো? তুমি চোখ বন্ধ করে এটাকে তুমি সিম্পল সেন্টেন্স বলতে পারো, রাইট? আমি আবার বলছি, তুমি যদি একটি ফাইনাইট ভার্ব পেয়ে যাও ওটাকে তুমি চোখ বন্ধ করে কি বলবা? তুমি এটাকে সিম্পল সেন্টেন্স বলে ফেলবা, রাইট? এবার আসো আমরা তোমাকে গতদিন যে কথা বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, গতদিন আমি পড়িয়েছি একবার, আজকে আর একটু বোঝানোর চেষ্টা করছি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম বলো? আমরা বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স গুলো আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ কোঅর্ডিনেট দ্বারা যুক্ত থাকে। সে কোঅর্ডিনেট কোনগুলো ছিল? সেগুলো ছিল হচ্ছে ফ্যান ভয়েস, তাই তো? কি ছিল বলো? সেখানে ছিল হচ্ছে ফ্যান ভয়েস, রাইট? কি ছিল বলো? সেখানে ছিল ফ্যান ভয়েস। এই যে ফ্যান ভয়েসের দিকে তুমি যদি খেয়াল করো, ফ্যান ভয়েসের এফতে কি হয়? এফতে হচ্ছে ফর, তাই না? এফতে কি হয়? ফর। এতে কি হয়? বুঝছো ভাই? এতে হয় হচ্ছে অ্যান্ড। এনতে কি হয় বলো? এনতে হচ্ছে হয় নর। এরপর আমরা যদি বলি বিতে কি হয়? বুঝছো ভাই? বিতে হচ্ছে বাট। ওতে কি হয়? বুঝছো ওতে অর হয়। ওয়াইতে কি হয়? বুঝছো ভাই? ইয়েট হয়। আর এসতে কি হয়? বুঝছো ভাই? এসতে হচ্ছে সো হয়। এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখো এই যে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন বলি, রাইট? তাহলে আমরা এটাকে কি বলি? কোঅর্ডিনেটিং বলি, তাই তো? কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই তো? কোঅর্ডিনেটিং বলি, হ্যাঁ, বা কোঅর্ডিনেটর বলি। এর পাশে কয়টা ক্লোজ থাকে বলো? দুটা ক্লোজ থাকে। তাহলে মানে এর আগে একটা বাক্যাংশ থাকে, এর পরে একটা বাক্যাংশ দ্বারা যুক্ত থাকে, তাই না? যেমন আমি যদি বলি হি ইজ পোর বাট অনেস্ট, তাই না? আমি যে এখানে বললাম, আমি এখানে কি বলছি দেখো, আমি বললাম হি ইজ পোর, এরপর আমি বললাম বাট, এরপর আমি বললাম হি ইজ অনেস্ট, রাইট? হি ইজ অনেস্ট, আমি এই কথাটি বললাম।
তো এই জায়গাটার দিকে তাহলে আমরা জানি ফ্যান বয়েস দ্বারা যেগুলো যুক্ত থাকে, রাইট? তো ফ্যান বয়েস দ্বারা যুক্ত থাকলে আগে কি বসে? একটা কমা বসে। তাহলে সাধারণত এর আগে কি বসে? একটা কমা বসে। তাহলে এবার দেখো, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো তুমি দেখো, তো এই কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে আমরা এই যে কোঅর্ডিনেটর গুলো পাচ্ছ এগুলো আগে একটা কমা দিই। তাহলে এই যে কমা দিলে তুমি কয়টা অংশ পাচ্ছ বলো? তাহলে এ পাশে একটা অংশ পাচ্ছ এবং এ পাশে একটা অংশ পাচ্ছ, দুটি অংশ পাচ্ছ। এই অংশটাকে আমরা কি বলি? আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলি, তাই তো? এটাকে কি বলি? আমরা বলি কোঅর্ডিনেট। হ্যাঁ, আমরা কি বলি? কোঅর্ডিনেট। হ্যাঁ, আবার এই পরেরটাকে আমরা কি বলি? বলছি পরেরটাকে আমরা কোঅর্ডিনেট বলি। এই জায়গাটাতে ভুল করো না। হ্যাঁ, তাহলে আগেরটাও কি বলছে ভাই? কোঅর্ডিনেট। পরেরটাও কি বলছে ভাই? কোঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে এবার আমি যদি বলি এটাকে আমরা কি বলছি? এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট, ওটার নাম হচ্ছে কোঅর্ডিনেট। অন্য কোনো নাম বলো না প্লিজ। আমি আবারও বলছি, অন্য কোনো নাম তুমি বলতে যেও না। এটার নামও হচ্ছে কোঅর্ডিনেট, ওপরেরটার নামও কি বলছে ভাই? এখানে দুটাই কোঅর্ডিনেট। দুটাই কি বলো? কোঅর্ডিনেট। একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা কোঅর্ডিনেট, এমনটা বলো না, রাইট? আমার একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা কোঅর্ডিনেট, এমনটি বলো না। তাহলে এখানে আমরা কি বলবো? যে ভাই এটাও কোঅর্ডিনেট এবং পরেরটিও কি বলছে ভাই? কোঅর্ডিনেট। এটা ভালো করে মনে রেখো। এই অংশ থেকে বিগত সালে কোশ্চেন আছে, আমরা দেখাচ্ছি একটু পরে। এবার আসো, এরপরে তুমি যদি খেয়াল করো কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো, তাই না? তো কমপ্লেক্স সেন্টেন্সের দিকে তুমি যদি খেয়াল করো, কমপ্লেক্স সেন্টেন্সটাকে তুমি কি পাচ্ছ এখানে? কমপ্লেক্স সেন্টেন্সের দিকে মনে রাখবা, ওই যে ফ্যান বয়েস বাদ দিয়ে যা আছে, ফ্যান বয়েস বাদ দিয়ে সাধারণত যা থাকে সেগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার বলে থাকি। এগুলো কি? এগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেটর, তাই না? কোঅর্ডিনেটর বা কোঅর্ডিনেটিং কনজাংশন। অথবা এগুলো বাদ দিয়ে তুমি যেগুলো পাচ্ছ এগুলো কি পাও? যেমন আমরা যদি তোমাকে বলি, আমি যদি বলি হোয়াইল, এরপর আমি বলছি বাবা, এরপরে অসুস্থ, এরপরে আমি বলছি আনটিল, এরপর আমি বলছি ইফ, রাইট? তাহলে হোয়াইল বাবা অসুস্থ, আনটিল ইফ, তাই না? তাহলে এবার দেখো এখানে তুমি কি কি পাচ্ছ? হোয়াইলতে হোয়াইলই পাচ্ছ, বিতে কি পাচ্ছ? তুমি বিফোর পাচ্ছ, এতে তুমি কি পাচ্ছ? আফটার পাচ্ছ, তাই না? বিতে কি পাচ্ছ? বিতে হচ্ছে বিকজ পাচ্ছ। এতে কি পাচ্ছ? এতে হচ্ছে অ্যাজ পাচ্ছ। হ্যাঁ, ওতে কি পাচ্ছ? অফেন পাচ্ছ। হ্যাঁ, এসতে কি পাচ্ছ? বলছে ভাইয়া এসতে হচ্ছে আমরা যদি বলি আমরা এস এর কথা যদি বলি, এসতে আমরা সো দ্যাট পাই, তাই না? অনেক কিছুই পাই। টিতে আমরা কি পাই? টিতে আমরা দো পাই, হ্যাঁ, অল দো পাই, ঠিক আছে, ইভেন দো পাই। এই যে এগুলো তুমি পাও, হ্যাঁ, ইভেন দো। এরপর আসো টিল আর আনটিল। আমরা যদি বলি টিল আর আনটিল, ইফ মানে হচ্ছে কন্ডিশন। এই যে কন্ডিশনে যা পাচ্ছ সবগুলো হচ্ছে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার। তাহলে এগুলো দেখো, এগুলোর সাথে তুমি আরেকটা জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে ডব্লিউএস। আমি আলাদাভাবে লিখেছি, কারণটা হচ্ছে এগুলো থাকলে আমরা সাধারণত সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলি। সাধারণত এই লিঙ্কার দ্বারা সেন্টেন্স শুরু হলে সেগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলি। দ্যাটস আমি আলাদাভাবে লিখে দিলাম, রাইট? এগুলো থাকলে আমরা সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলি। দ্যাটস আমি আলাদাভাবে লিখে দিলাম। ওকে, আসো তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা চিনার উপায় তোমাকে আমি কি বললাম? আমি বললাম যে হোয়াইল বাবা অসুস্থ, আনটিল ইফ, এই লিঙ্কারগুলো তুমি যদি পেয়ে যাও, হোয়াইল বাবা, হ্যাঁ, হোয়াইল বাবা অসুস্থ, আনটিল ইফ। আমি আবারও বলছি, হোয়াইল বাবা অসুস্থ, আনটিল ইফ যদি তুমি পেয়ে যাও, তাহলে চোখ বন্ধ করে ওইগুলোকে তুমি কমপ্লেক্স সেন্টেন্স বলবা। এর সাথে ডব্লিউএস ওয়ার্ড তো আছেই, অর্থাৎ হু, হোম, হুইচ, এগুলো তো থাকবেই, তাই না? এবার আসো, এবার তোমাকে আমি যদি এই জায়গাটাতে খেয়াল করে দেখো, আমি যদি বলি এরকম দো দো হি ইজ পোর, এরপর আমি বলছি হি ইজ অনেস্ট। আমি ছোটবেলার উদাহরণগুলো তোমাকে লিখছি যাতে তোমার মগজে ভালো ধরে, রাইট? আমি ছোটবেলার উদাহরণগুলো তোমার সামনে লিখছি যাতে তোমার মগজে ভালো ধরে, রাইট? আসো, তাহলে এবার আমি যদি বলি দো হি ইজ পোর, এরপর আমি বললাম হি ইজ অনেস্ট, তাই না? তাহলে এবার দেখো এটা কি? তাহলে আমরা একটু আগে দেখেছি এটা হচ্ছে সাবঅর্ডিনেটর বা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপর বলছি অর্ডিনেটর অথবা আমরা বলছি সাবঅর্ডিনেটিং কনজাংশন, যার সাথে সাবঅর্ডিনেটর যুক্ত থাকবে। এই ক্লোজ মার্কার থেকে, ক্লোজ মার্কার যোগ সাবজেক্ট যোগ ফাইনাল ভার্ব, এই অংশটাকে আমরা সাবঅর্ডিনেটর বলবো। হ্যাঁ, আমরা কি বলবো? আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো, রাইট? আমরা কি বলবো বলো? আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। কি বলবো বলো? আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। ওকে, আর যার সাথে ক্লোজ মার্কার যুক্ত থাকবে না, এই অংশটাকে তুমি কি বলবা? এই অংশটাকে তুমি প্রিন্সিপাল ক্লোজ বলবো। কি বলবা? প্রিন্সিপাল ক্লোজ বলবো। ওকে, তাহলে আমি আবার বলছি যে যখন তুমি সাবঅর্ডিনেটর পেয়ে যাবা বা সাবঅর্ডিনেট কনজাংশন যখন পেয়ে যাবা, ওই অংশ থেকে বাকি অংশটাকে তুমি সাবঅর্ডিনেট ক্লোজ বলবা। হ্যাঁ, আর বাকি অংশটাকে তুমি কি বলবা? প্রিন্সিপাল ক্লোজ। কমপ্লেক্স সেন্টেন্সের মজার ব্যাপার একটা জিনিস আছে জানো, এই কমপ্লেক্স সেন্টেন্সে কি করা যায়? সেন্টেন্সটাকে উল্টিয়ে লেখা যায়। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে উল্টিয়ে লিখি, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি হি ইজ
অনেস্ট, রাইট, দো হি ইজ পোর। দেখো তাহলে এবার কি বলছে, কার সাথে ভাইয়া, কার সাথে ক্লোজ মার্কার যুক্ত আছে বা সাবঅর্ডিনেট কার সাথে যুক্ত আছে, বলছে ভাই এই অংশের সাথে আছে। তার মানে এই যে দেখো ক্লোজ মার্কার যোগ সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, এই যে এটা আছে এটাকে তখন আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লোজ, রাইট। আর এই যে এটা ফাঁকা আছে এটাকে আমরা তখন বলছি কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে মজার ব্যাপারটা দিকে তুমি যদি খেয়াল করো, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজকে চাইলে আমি পরেও লিখতে পারি, পারলে আগেও লিখতে পারি। এটা কার ক্ষেত্রে ব্যাপারটি এরকম ঘটে, তা বলছি ভাইয়া এই জিনিসটা ঘটে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, হ্যাঁ কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তাহলে কিন্তু কম্পাউন্ডে নাটকটা চলে না। যেমন আমি একটু আগে উদাহরণ লিখেছিলাম তোমাদের ছোট্টবেলার ফেভারিট উদাহরণ, হি ইজ পোর, আমি বললাম হি ইজ কি, হি ইজ পোর, এরপরে হি ইজ পোর বাট, এরপর আমি বললাম হি ইজ অনেস্ট, রাইট। হি ইজ কি বলো, হি ইজ অনেস্ট। আমি যদি বলি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এইখানে আমরা যদি খেয়াল করি এ পাশে দুটাই কি বুঝছো ভাইয়া, এটাও কোঅর্ডিনেট ক্লোজ, এটাও কি কোঅর্ডিনেট। এখানে যেমন পেয়েছো একটা প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ মানে কি সম্পূর্ণ স্বাধীন বাক্য, তুমি যেভাবে এটাকে পড়ো এটা কোনো সমস্যা তৈরি করবে না। তাহলে প্রিন্সিপাল ক্লোজ ওটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটাকে প্রিন্সিপাল আর একটা কোঅর্ডিনেট ক্লোজ কোনো বলার সুযোগ নাই। এটাকে কি বলবা বুঝছো ভাই, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, এটাও কোঅর্ডিনেট ক্লোজ এবং পরেরটাও কি বুঝছো ভাইয়া, পরেরটাও হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। এটা ভালো করে মনে রাখবা, এটাই প্রিভিয়াস পরীক্ষা আমরা পেয়েছিলাম। দেখো আমরা আগে কি করছি, দো আগে লিখছি এবার দো পরে লিখছি। এখানে কিন্তু তুমি যদি চাও বাট দিয়ে আগে লেখার কোনো সুযোগ নাই, অর্থাৎ তুমি যদি পরের অংশ আগে তুলে আনো, যেমন আমরা যদি বলি বাট, এরপর আমি বললাম বাট হি ইজ অনেস্ট, কমা, রাইট, কমা হি ইজ পোর, এমনটি বলার কোনো সুযোগ নাই, রাইট। এখানে তুমি কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় সাবঅর্ডিনেট ক্লোজকে তুমি চাইলে প্রিন্সিপালের পরেও বসাইতে পারো, আগেও বসাইতে পারো। কিন্তু কোঅর্ডিনেট ক্লোজের বেলায় তোমার এই নাটকটা কি বলছে ভাইয়া, পরের বেলাতে এই নাটকটা আর চলবে না। ওকে, এটা একটু ভালো করে মনে রেখো। আসো এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, তারপর প্রিন্সিপাল ক্লোজ পেয়েছি, যে ক্লোজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য অন্য ক্লোজের উপর নির্ভর করে, তাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি। যেমন আই হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ ভেরি হ্যান্ডসাম, বলছে আমার একটা বন্ধু আছে, এটা মনে করে নারী বলছে না রে, পুরুষ বললে তো এর কথা হয় না। তার মানে এটা নারী যুক্তি করছে যে আই হ্যাভ আ ফ্রেন্ড, আমার একটা ছেলে বন্ধু আছে, হু ইজ ভেরি হ্যান্ডসাম, যে অনেক বেশি হ্যান্ডসাম মানে আমার মতো আর কি, রাইট। তাহলে এবার দেখো হো থেকে বাকি অংশ কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর আই হ্যাভ আ ফ্রেন্ড বলছি, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলছি। এবার নিচে আসো, এবার আসো তাহলে এবার আমরা যদি খেয়াল করি, উপরে যাও, হ্যাঁ এবার দেখো সাবঅর্ডিনেট ক্লোজ, যে ক্লোজ কখনো প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। আর এটি প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল থাকে, তাই তো। যেমন দেখো সুমি ওয়ান্টেড আ পেইন হুইচ ওয়াজ কস্টলি, তার মানে কি কার সাথে যুক্ত আছে, হুইচের সাথে যুক্ত আছে, তার মানে কি সাবঅর্ডিনেট ক্লোজ, এটাকে আমরা কি বলছি প্রিন্সিপাল ক্লোজ। ওকে, আসো এরপরে আমরা যদি বলি এই যে এখানে সাবঅর্ডিনেটের যে লিঙ্কার গুলো দেওয়া আছে, সেই লিঙ্কার গুলো এখানে দেওয়া আছে, যেটা আমরা খুব সহজেই বলে দিলাম তোমাদেরকে, হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ, আর এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, রাইট। এবার আসো কোঅর্ডিনেট ক্লোজের দিকে আমরা যদি খেয়াল করি, দেখো এই যে দেখো বার দ্বারা যুক্ত আছে, এটাও কি কোঅর্ডিনেট ক্লোজ, অপরটাও কি বলছে ভাই কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেটের কনজাংশন গুলো তোমাকে একটু আগে দেখাইলাম, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়ের, সো, যেটাকে আমরা ফ্যান ভয়েস বলে থাকি, রাইট। এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি এখানে, এরপরে তারা দিয়েছেন আমরা এ পাশে আগে দেখবো, তারপরে আমরা এই পাশে দেখবো। আসো উপরে দেখি আমরা, এবার যে দেখো সিম্পল সেন্টেন্স, রাইট, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলছে ভাই, গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। এই 3 ভাগেটা বললো না, 3 ভাগেটা বলো না। হ্যাঁ আমরা যদি গঠন অনুসারে সেন্টেন্সের কথা বলতে চাই, তাহলে এটা 3 ভাগে বইল না। আমরা গতদিন ক্লাসেও বলেছিলাম, রাইট, গতদিন ক্লাসেও আমরা বলেছিলাম যে ভাইয়া আমরা এটাকে গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করব, বলছে ভাইয়া ডেফিনেটলি আমরা এটাকে 4 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব, বলছে ভাইয়া আমরা ডেফিনেটলি এটাকে আমরা 4 ভাগে ভাগ করব, রাইট। কয় ভাগে ভাগ করব, বলছে ভাইয়া 4 ভাগে ভাগ করব। 1 নম্বরে আমরা কি বলেছিলাম বলো, তাহলে আমরা 1 নম্বরে বলেছিলাম সিম্পল সেন্টেন্স, 2 নম্বরে বলেছিলাম কি কমপ্লেক্স সেন্টেন্স, 3 নম্বরে কি বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স, এবং চতুর্থ নম্বরকে আমরা বলেছিলাম কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, রাইট। আমরা বলছি চতুর্থ নম্বর আরেকটা এখানে যোগ হবে, সেটা হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড, রাইট, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, দুটো একসাথে, ঠিক আছে। তাহলে তুমি গঠন অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করবা, হ্যাঁ গঠন অনুসারে তুমি সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করবা।
রাইট, আমি আবার বলছি গঠন অনুসারে কবে ভাগ করবা, বলছে ভাইয়া আমি গঠন অনুসারে সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করবো। রাইট, ভালো করে এটা মনোযোগ দিবা। হ্যাঁ, তা আমি আবার বলছি গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করবো, বলছে ভাই 4 ভাগে। কি কি বলো তো? আমরা বলবো সিম্পল সেন্টেন্স, আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, আরেকটাকে কি বলবো কম্পাউন্ড সেন্টেন্স, আরেকটাকে আমরা কি বলবো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। রাইট, তাহলে আমি বলছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর এটা কি কম্পাউন্ড কমপ্লেক্স। ওকে, এবার আসো এরপরে সিম্পল সেন্টেন্সের দিকে আমরা যদি খেয়াল করি, আমি একটু আগে বলে আসছি যে ভাইয়া সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সিম্পল সেন্টেন্সের গঠনটা কেমন হবে। আমি বলেছি একটা সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। রাইট, সিম্পল সেন্টেন্সের গঠন কেমন হবে বলো, একটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, আর চিন্তা করা লাগবে না। দেখ, দ্য বয় প্লেস ক্রিকেট, একটা ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ হিজ প্রভার্টি হি ইজ হ্যাপি, ফাইনাইট ভার্ব কয়টা, বলছে ভাই ফাইনাইট ভার্ব একটা। ডেফিনেটলি যেহেতু ফাইনাইট ভার্ব একটা, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি, আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলছি। এবার আসো কমপ্লেক্স সেন্টেন্সের দিকে আমরা যদি খেয়াল করি, কমপ্লেক্স সেন্টেন্সের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সের দিকে খেয়াল করো, বলছে ইউ উইল মিস দ্য ট্রেন ইফ ইউ কাম লেট। কমপ্লেক্স সেন্টেন্সে কি, ওই যে বলছি যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। রাইট, অর্থাৎ হোয়াইল, বাবা অসুস্থ, আনটিল, ইফ এগুলো থাকে, ইফ দ্বারা যুক্ত আছে, এজ এ অ্যাজ দ্বারা যুক্ত আছে। তাহলে এবার দেখো এই অংশটাকে দুটি ভাগে ভাগ যদি করি, যার সাথে ক্লোজ মার্কার আছে সেটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি অংশকে আমরা কি বলছি প্রিন্সিপাল ক্লোজ, আগের মতোই। রাইট, এবার আসো কম্পাউন্ড সেন্টেন্সের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্সের দিকে তুমি যদি খেয়াল করো তাহলে এখানে তুমি কি পাচ্ছ দেখো, কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, আমরা বলেছি ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকবে, কি দ্বারা যুক্ত থাকবে, ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকবে, তাই না? তো যদি ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকে তাই যে দেখো বার্ড দ্বারা যুক্ত আছে, এখানে কি লিখছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হবে না। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো কোঅর্ডিনেট ক্লোজ বলবো, পরেরটাকে আমরা কি বলবো, আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলবো। রাইট, এটা তারা প্রিন্টে মিস্টেক করেছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি বলি তাহলে আমরা এখানে কি বলবো, এখানে কোঅর্ডিনেট ক্লোজ বলবো, এখানেও কোঅর্ডিনেট ক্লোজ বলবো। ওকে, এবার আসো দ্য ম্যান হ্যাড নো মানি নেভারদালেস, এখানেও তারা ভুল করেছে, নেভারদালেস কোনো কনজাংশন না, নেভারদালেস এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব দ্বারা দুটো ক্লোজকে যুক্ত করা যায় না। তাহলে আমি যদি বলি দ্য ম্যান হ্যাড নো মানি, রাইট, তাহলে এবার দেখো আবার হি ওয়ান্টেড টু বাই এ ল্যাপটপ, তার মানে কি এখানে একটা মূল ভাব পাচ্ছ, আবার এখানে একটা মূল ভাব পাচ্ছ। মূল ভাব দুটাকে জোড়া দেওয়ার জন্য দুটা জিনিস লাগে, হয় তোমার কনজাংশন লাগবে, ক্লোজ মার্কার লাগবে, অথবা তোমার কি লাগবে সেমিকোলন লাগবে। তাহলে এখানে কি নেভারদালেস দিছে, নেভারদালেস দিয়ে আমরা সেন্টেন্স কারেক্ট করতে পারি। নেভারদালেস দিয়ে সেন্টেন্স কারেক্ট করতে চাইলে প্রথমে সেমিকোলন দিতে হবে, পরে কি দিতে হবে, কমা দিতে হবে। রাইট, কারণ নেভারদালেসের সেন্টেন্স কারেক্ট করার কোনো ক্ষমতা নাই। তুমি যদি সেন্টেন্সটাকে জোড়া দিতে চাও, এখানে নেভারদালেস দিয়ে তুমি সেন্টেন্সটাকে জোড়া দিতে পারবা না, নেভারদালেস দিয়ে সেন্টেন্সটাকে তোমার জোড়া দেওয়ার কোনো সুযোগ নাই। রাইট, নেভারদালেস একটা অ্যাডভার্ব, তো কম্পাউন্ড সেন্টেন্সে তুমি যদি সেন্টেন্স জোড়া দিতে চাও তাহলে কোঅর্ডিনেটর যেগুলো আছে ফ্যান ভয়েস এগুলোর পরিবর্তে তুমি সেমিকোলন ইউজ করতে পারো, যেমন আমি এখানে সেমিকোলন দিয়েছি, আমি এভাবে কানেক্ট করতে পারি। কিন্তু নেভারদালেস ডিরেক্ট দিয়ে আমি সেন্টেন্স লিখতে পারবো না, তো আমাকে লিখতে হবে দ্য ম্যান হ্যাড নো মানি সেমিকোলন নেভারদালেস কমা হি ওয়ান্ট টু বাই এ ল্যাপটপ। এখানে নেভারদালেস কোনোভাবেই সেন্টেন্সকে কানেক্ট করার ক্ষমতা রাখে না। তাহলে এই জায়গাটাতে দুটি প্রিন্টিং মিস্টেক্স খুব সম্ভবত আছে, আপনি এটাকে ঠিক করে নেবেন। রাইট, যেভাবে ভুলগুলো ভুল হয়ে গেছে, তো এই জায়গাটাতে আপনি একটু অনুগ্রহপূর্বক এটাকে একটু ঠিক করে নেবেন। রাইট, আচ্ছা আসেন, আচ্ছা এরপর আসেন, এরপরে আমরা উপরেই যাব, আমরা দেখব, আমরা আমরা এই জায়গাটাতে দেখব, দেখো আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। আমরা যদি দেখি তাহলে অথবা কাজের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সটাকে কবে ভাগ করতে পারি, বলছে ভাইয়া আমরা মডার্ন গ্রামারে আমরা পারি হচ্ছে 4টা, ট্র্যাডিশনাল গ্রামারে তুমি যদি খেয়াল করো, রাইট, তুমি যদি ট্র্যাডিশনাল গ্রামারের কথা খেয়াল করো তাহলে সেটাকে আমরা বলি অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। এক নম্বরে কি অ্যাসার্টিভ বা কি ডিক্লারেটিভ, মানে নর্মালি তুমি যখন কোনো জিনিস বর্ণনা করবা তখন ওটাকে আমরা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলি, প্রশ্ন করলে আমরা সেটাকে কি বলি, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, এটা আমরা জানি, তাই না? এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, বলছে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা নর্মালি বলি আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। রাইট, কি সেন্টেন্স বলি বলো, তাহলে আদেশ, উপদেশ এগুলো বোঝালে আমরা সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলি। অর্থাৎ নর্মালি এগুলো ভার্ব দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, ভার্ব, অনেক সময় অ্যাডভার্ব দিয়েও আসে। রাইট, গতদিন আমি বলেছিলাম অ্যাডভার্ব দিয়েও অনেক সময় আসে, অ্যাডভার্ব প্লাস ভার্ব দিয়েও আসে। যেমন আমি গতদিন কি বলেছিলাম, প্লিজ, প্লিজ, হ্যাঁ, তারপরে আমরা কি দেওয়ার সাথে শুরু বলছিলাম, আমরা এরকম বলেছিলাম যে অলওয়েজ, আমরা কি বলেছিলাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ,
স্পিক দ্য ট্রুথ। তাহলে এই যে দেখো অ্যাডভার্ব আছে, তারপরে কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স যে সবসময় ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয় ব্যাপারটা এরকম না, অ্যাডভার্বের পরে ভার্ব দিয়ে শুরু হয়। এই কথাটা মনে রাখবা, এটাই পরীক্ষায় আসে, রাইট? অপারেটিভ সেন্টেন্স মানে কি? ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি, বিষাদ বা অত্যাধিক আবেগের বহিঃপ্রকাশ ঘটে। এখানে এক্সক্লেমেশনে সাইনটা থাকে সাধারণত, রাইট? তাহলে এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমি কি বলছি বলো? তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কয় প্রকার পাইলাম? 5 প্রকার। গঠন অনুসারে কয় প্রকার পাইছি? 3 প্রকার, কিন্তু বললো না কয় প্রকার? 4 প্রকার, রাইট? অর্থ অনুসারে কয় প্রকার পাইছো? বলছে ভাইয়া 5 প্রকার পাইছি। মডার্ন গ্রামারে কিন্তু 4 প্রকারের কথা বলা আছে, হ্যাঁ? অর্থাৎ ওইখানে অপটাটিভ সেন্টেন্সটা নাই। ওকে, এবার আসো। এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে বেসিক এলিমেন্ট আমরা যদি বলি, তাহলে বেসিক এলিমেন্টটা কি পাইলাম? এতক্ষণ যে বক 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 করলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা পরে লাভটা কি হলো? এর পর লাভ হচ্ছে একটা জিনিস, হ্যাঁ? দুটাই স্ট্রাকচার সারা জীবন মনে রাখবা, দুটাই স্ট্রাকচার। একটা কি বলছে? একটা সিম্পল সেন্টেন্সের গঠন, সাবজেক্ট, এরপর হচ্ছে ফাইনাইট ভার্ব, সারা জীবন মনে রাখবা। আরো ভার্বের প্রয়োজন হলে কি হবে? নন ফাইনাইট ভার্ব। সারা জীবন এই কথা মনে রাখতে হবে ভাই। তুমি যতদিন বেঁচে আসো, দেহে যতদিন প্রাণ থাকবে, এ কথা তোমাকে মনে রাখতেই হবে। আমি বলছি, দেহে যতদিন প্রাণ থাকবে এই কথাটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে, যে ভাই একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। ভাইয়া আরো ভার্বের প্রয়োজন হলে আমি কি করবো? বলছি ভাইয়া তুমি নন ফাইনাইট ভার্ব নিবা, রাইট? এক নম্বর কথা। ভাইয়া আমার যদি দুটা ফাইনাইট ভার্ব চলে আসে তাহলে কি করবো? দুটা ফাইনাইট ভার্ব, বলছে রাইট, দুটা ফাইনাইট ভার্ব। তার মানে কি? ধরো আমরা একটু আগে পড়ে আসছিলাম, রাইট? আমরা এখানে পড়ে আসছিলাম, দেখো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। ফাইনাইট ভার্ব কয়টা আছে এখানে? বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব এই যে এখানে একটা আছে ইজ, এখানে একটা আছে কি? ইজ। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হয়েছে? দুইটা। তাহলে দেখো এখানে ক্লোজ মার্কার চলে আসছে, রাইট? তাহলে এবার দেখো হি ইজ পোর, এই যে ইজ একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, এই যে দেখো বারটা কি? কোঅর্ডিনেটর চলে আসছে। তার মানে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলেই তখন ফাইনাইট ভার্ব একাধিক আসা শুরু করে দেয়। অর্থাৎ আমরা যদি এই জায়গাটাকে এভাবে বিন্যস্ত করার চেষ্টা করি, ধরো এটা তোমার একটা কি? ক্লোজ। এটা কি? একটা ক্লোজ। ক্লোজের মধ্যে কি থাকবে? সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, তাই না? আবার তুমি বলছো এটা কি একটা? বলছো ভাই এটা একটা ক্লোজ, এর মধ্যে কি থাকবে? সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। এবার তুমি এটাকে জোড়া দাও। জোড়া দিতে গেলে কি লাগবে? ক্লোজ মার্কার বা কনজাংশন। ক্লোজ মার্কার বা কি? কনজাংশন। তাহলে তুমি যখন একটা ক্লোজ মার্কার পাচ্ছ, ফাইনাইট ভার্ব কয়টা নিচ্ছ? তুমি ফাইনাইট ভার্ব দুইটা নিচ্ছ, রাইট? আবার তুমি যদি এরকমটা বলো, ধরো আমি তোমাকে বললাম এটা একটা কি? বলছো ভাই এটা একটা ক্লোজ। ক্লোজ মানে কি? সাবজেক্ট যোগ হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার এটার একটা ক্লোজ, তার মানে এখানে কি থাকবে? সাবজেক্ট যোগ হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার এটা কি একটা? বলছো ভাই এটাও একটা ক্লোজ, এটা হচ্ছে সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। তাহলে এবার তুমি এটাকে জোড়া দাও। তুমি এটাকে কি দিবা? জোড়া দিবা। তাহলে এই যে জোড়া দিচ্ছ তার মানে কি? ক্লোজ মার্কার। জোড়া দিচ্ছ তার মানে কি? ক্লোজ মার্কার। তাহলে মিলাও, এখানে ক্লোজ মার্কার কয়টা আছে? তাহলে জোড়া যে দিচ্ছ কয়টা আছে? বলছো ভাই ক্লোজ মার্কার আছে দুইটা। ফাইনাইট ভার্ব কয়টা আছে? 1, 2 and 3। তাহলে দুটি ক্লোজ মার্কার হলে ফাইনাইট ভার্ব কয়টা হবে? বলছো ভাই তিনটি ফাইনাইট ভার্ব হবে। এবার আসো, যদি দুটি ফাইনাইট ভার্ব ক্লোজ মার্কার কয়টা হবে? বলছো ভাইয়া একটি ক্লোজ মার্কার হলে দুটি ফাইনাইট ভার্ব হবে। এটা সারা জীবন মনে রাখবা। অর্থাৎ ক্লোজ মার্কার চাইতে অলওয়েজ ফাইনাইট ভার্ব একটা বেশি হবে। হ্যাঁ, এখান থেকে এখানে দূরত্ব কি? 1 কিলোমিটার দূরে। তোমার আর আমার মনের মধ্যে ব্যবধান কতখানি? যে ভাইয়া 1 কিলোমিটার দূরে, রাইট? তার মানে এই দুটা কথা মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে স্মরণ রাখতে হবে। আজরাইল এসে যদি জিজ্ঞেস করে, এ বেটা ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। ক্লোজ মার্কার কয়টা লাগবে? তাহলে তুমি বলতে হবে একটা। ফাইনাইট ভার্ব তিনটা। ক্লোজ মার্কার কয়টা লাগবে? দুইটা। দুইটা ক্লোজ মার্কার, তিনটা ফাইনাইট ভার্ব, রাইট? আর একটা হচ্ছে নরমালি তোমার যদি ফাইনাইট ভার্ব একটাই থাকে, তাহলে আরো ফাইনাইট ভার্ব নেওয়ার কোনো সুযোগ নেই ক্লোজ মার্কার ছাড়া। ফাইনাইট ভার্ব দুটো হলে একটা ক্লোজ মার্কার আসবে, ফাইনাইট ভার্ব একটা হলে ক্লোজ মার্কার আসার কোনো সুযোগ নাই। এই কথা কয়টা কথা মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখতেই হবে ইনশাআল্লাহ। ওকে, আসেন। তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, ওই কথাটাই তারা একটু স্বল্প ভাষায় বলেছে, আমি একটু যুক্তিসঙ্গতভাবে বলার চেষ্টা করলাম। আসো, দ্য পুলিশ, এই উদাহরণটার দিকে দেখো। দ্য পুলিশ ড্যাশ আ উইটনেস টু মেক আ পজিটিভ আইডি। কোশ্চেনে কি বলছে? বলছে দ্য পুলিশ ড্যাশ আ উইটনেস টু মেক আ পজিটিভ আইডি। তাহলে এবার তুমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করো, এখানে বলছে কি? দেখো এখানে বলছে দ্য পুলিশ, রাইট? দ্য পুলিশ আ উইটনেস টু মেক আ পজিটিভ আইডি। এই সেন্টেন্সটাতে কি আছে কি নাই একটু দেখো তো। তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে এখানে কি? সাবজেক্ট আছে, তাই না? এ উইটনেস আর্টিকেল, তারপরে কি? নাউন। টু মেক নন ফাইনাইট ভার্ব, এ পজিটিভ আইডি। তাই আমরা জানি একটা সেন্টেন্স হওয়ার জন্য ভাই
কিছু লাগুক আর না লাগুক আমরা একটা ফাইনাইট ভাব হবে, রাইট? আমরা বলছি কোনো সেন্টেন্স হওয়ার জন্য আর কিছু লাগুক আর না লাগুক আবার ডেফিনেটলি একটা সাবজেক্ট আর ফাইনাইট ভাব হবে, রাইট? সাবজেক্টটা কি হবে? ফাইনাইট ভাব হবে। এখানে কোনো ফাইনাইট ভাব আছে? না ভাইয়া, এই জায়গাটাতে কোনো ফাইনাইট ভাব নাই, রাইট? ওকে, তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে একটা সাবজেক্ট হবে, একটা কি হবে বলো? ফাইনাইট ভার্ব হবে। ওকে, তাহলে সাবজেক্ট হবে, একটা কি হবে বলো? ফাইনাইট ভার্ব হবে। ওকে ওকে, তাহলে এবার আসেন, প্রবলেম হচ্ছে? আমার তো প্রবলেম হচ্ছে না। তোমরা কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিও তো। তোমরা কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিও তো বাচ্চারা, একটু দ্রুত জানিও, ঠিক আছে? এস এর সৈকত স্যার ফোকাসের সব শিট পড়াবেন? অবশ্যই, আমরা সব শিট এবং ধরে 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 আমি পুরাটাই সলভ করে দিচ্ছি। দেখো আমি পুরাটাই সলভ করার চেষ্টা করতেছি, রাইট? পুরাটাই, ঠিক আছে? তোমাদের যদি উপস্থিতি কম থাকে তাহলে হয়তো বা একটু আলাদা হতে পারে, কিন্তু আমাদের আসলে চেষ্টায় কোনো কমতি থাকবে না, রাইট? আমরা আমরা চেষ্টা করছি যে আসলে যত বেটার সার্ভিস অ্যাকচুয়ালি দেওয়া যায়। ওকে আসেন, তাহলে এবার দেখো, তাহলে আমরা এই জায়গাটাতে দা পুলিশটা কি বলছে? সাবজেক্ট, এ উইটনেস টু মেক আ পজিটিভ আইডি। তাহলে এবার দেখেন এটা সাবজেক্ট, এখানে কোনো ফাইনাইট ভাব নাই। ফাইনাইট ভাব স্যার কি সেন্টেন্স হতে পারে না। তাহলে এবার আসো ফাইনাইট ভাব কোথায় আছে খুঁজে বের করো। তাহলে এবার দেখো নিডিং, আমরা জানি শুধু ভার্বের সাথে আইএনজিটা কি? নন ফাইনাইট ভাব, হচ্ছে না বাদ। টু নিডটা কি? নন ফাইনাইট ভাব, হচ্ছে না বাদ। এবার দেখো হো নিড, নিডটা তো ফাইনাইট, তাহলে কি হবে? বলছে না। এ হোটা কি? বলছে ভাই ক্লোজ মার্কার। আমরা জানি একটা ক্লোজ মার্কার যদি হয় তাহলে আমরা জানি দুটা ফাইনাইট ভার্ব হবে, রাইট? একটা ক্লোজ মার্ক হলে ফাইনাইট ভার্ব কয়টা হবে? বলছে ভাই একটা ক্লোজ মার্কার হলে দুটা ফাইনাইট ভার্ব হবে। তাহলে এবার দেখো তো, তাহলে এখানে এখানে একটা ফাইনাইট ভার্ব পাইছো, আর কোনো ফাইনাইট ভার্ব আছে উপরে? বলছে না, তাহলে বাদ। এই যে দেখো দা পুলিশ হচ্ছে সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব দরকার, একটু উত্তর হচ্ছে সি, নিড। ওকে, এবার আসো, এরপরে আমরা যদি খেয়াল করি, এগুলো কথা আমি আর বলছি না, হ্যাঁ? এগুলো যেহেতু একদম ইজি, রাইট? একটু টেস্ট ইয়োরসেলফ, তুমি নিজে নিজেই পারবা। আসো তাহলে এবার একটু তারপরে একটা সলভ করে দিই। দেখো দ্য আর্ট অফ স্টোরি টেলিং, দ্য আর্ট অফ কি? বলছে ভাই স্টোরি টেলিং ড্যাশ অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি, রাইট? তো এবার আমরা যদি খেয়াল করি দ্য আর্ট অফ স্টোরি টেলিং, দ্য আর্ট অফ স্টোরি টেলিং ড্যাশ অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এটা কি সাবজেক্ট? এখানে কোনো ভার্ব আছে? বুঝছে না। অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি, এখানে কোনো ভার্ব আছে? বুঝছে না। তাহলে আমরা জানি একটা সেন্টেন্স হতে গেলে একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। আমরা বলছি একটা সাবজেক্ট লাগবে, একটা কি লাগবে বলো? বলছে ভাই একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। সেটা কি এখানে আছে? বলছে নাই ভাইয়া, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বটা নাই। তার মানে ফাইনাইট ভার্ব যেহেতু নাই, আমার একটা দরকার কি? ফাইনাইট ভার্ব। তাহলে দ্যাট ইজ ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে ক্লোজ মার্কার চলে আসছে। আমরা জানি একটা ক্লোজ মার্কার হলে ফাইনাইট ভার্ব কয়টা লাগবে? দুটা ফাইনাইট ভার্ব লাগবে। তাই আমরা বলছি একটা ক্লোজ মার্ক হলে ফাইনাইট ভার্ব কয়টা লাগবে? বুঝছে ভাই, দুটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এবার তুমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করো তাহলে দেখো তো, এখানে তো আগে একটাও ফাইনাইট ভার্ব ছিল না, এখানে একটা আছে। তাহলে ক্লোজ মার্কারে কি সত্য পূরণ হচ্ছে? তো বলছে না ভাইয়া, এটা কোনোভাবেই ক্লোজ মার্কারের সত্যটা পূরণ হচ্ছে না, রাইট? তার মানে এটা বাদ দিচ্ছি আমরা। এবার এখানে দ্য আর্ট অফ স্টোরি টেলিং একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, দুটা সাবজেক্ট কি একসাথে বসবে? আমার নাম কি? আমার নাম হচ্ছে মোহাইমিনুল, তাই না? আমি যদি বলি মোহাইমিনুল, আমি বললাম মোহাইমিনুল, এরপর আমি বললাম মোহাইমিনুল হি গোস টু স্কুল। তাহলে তুই কি বলবি? ভাইয়া আপনার পাটা, হ্যাঁ লম্বা না, আপনার আপনার পাটা গোল, পা গোল। তাহলে মোহাইমিনুল হি গোস টু স্কুল হবে? বুঝছে না। দ্য আর্ট অফ স্টোরি টেলিং এটা সাবজেক্ট, ইট একটা কি? বলছে ভাই ইট একটা সাবজেক্ট। তাহলে দুটো সাবজেক্টকে একসাথে বসানোর কোনো সুযোগ আছে? বলছে না, নাই। বিইংটা কি ফাইনাইট ভার্ব? বলছে না, না। তার মানে ফাইনাইট ভার্বটা কি? ইজ। দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে? বলছে ভাই ইজ। ভেরি ইজি কোশ্চেন। ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি এইখানে দেখেন বসে এটা একটু এখানে রাখো। ও ভেরি গুড, লেটস গো টু দ্য মুভি ড্যাশ গেট থ্রু স্টারিং। তাহলে এখানে কি হবে? তাহলে লেটস গো টু দ্য মুভি, রাইট? লেটস গো টু দ্য মুভি। তাহলে এবার দেখো লেটস গো, গোটা কি একটা ফাইনাইট ভার্ব। গেট থ্রু, গেট থ্রু কি একটা ফাইনাইট ভার্ব। আমরা জানি দুটি ফাইনাইট ভার্ব লাগলে কি লাগে? একটা ক্লোজ মার্কার লাগে, নিমডা। কয়টা লাগবে? দেখো দেখো, তার আমি বলি লেটস গো টু দ্য মুভি ড্যাশ গেট থ্রু। তাহলে গো একটা কি? ফাইনাইট ভার্ব। গেট একটা কি? ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব পাচ্ছি কয়টা? বুঝছো ভাই, ফাইনাইট ভার্ব আপনি দুটা পাইছেন। যেহেতু তুমি দুটা ফাইনাইট ভার্ব পাইছো, ডেফিনেটলি তোমার একটা ক্লোজ মার্কার লাগবে। ডেফিনেটলি কি লাগবে? একটা ক্লোজ মার্কার লাগবে। তাহলে এবার তাহলে আমরা জানি একটা ক্লোজ মার্কার মানে দুটা ফাইনাইট ভার্ব। একটা ক্লোজ মার্কার মানে কি? বুঝছো ভাই, দুটা ফাইনাইট ভার্ব, রাইট? আমরা বলছি একটা ক্লোজ মার্কার মানে ফাইনাইট ভার্ব কয়টা? বুঝছো হ্যাঁ,
একটা ক্লোজ মার্কার মানে দুটা ফাইনাইট ভার্ব। ওকে, আমি বলছি একটা ক্লোজ মার্কার মানে ফাইনাইট ভার্ব কয়টা? বলছি ভাই দুটা। তার মানে হচ্ছে লেটস গো টু দ্য মুভি গেট থ্রু স্টারিং। গেট থ্রু কি বলছি ভাই? গেট টু স্টারিং। তাহলে এই যে গো আমরা যদি বলি, তাহলে এবার এই যে গেট গো দুটা ফাইনাইট ভার্ব, একটা লিঙ্কার বা ক্লোজ মার্কার লাগবে। এই যে ক্লোজ মার্কার নাই, এই যে ক্লোজ মার্কার নাই। ক্লোজ মার্কার দুটো আছে, হোয়াইল আর একটা হচ্ছে হোয়েন ইউ। তাহলে হোয়াইলের পরে ভার্ব আসলে ডিরেক্ট কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? হোয়াইল গোয়িং টু বলতাম, হোয়াইল গেটিং থ্রু বলতাম। হোয়াইলের পরে গেট ডিরেক্ট ভার্ব বসবে না, হোয়াইলের পরে ভার্ব বসলে ওই ভার্বের আইএনজি হয়, তার মানে হচ্ছে না। আবার দেখ, আমি যদি বলি গেটের একটা সাবজেক্টও তো লাগবে, গেটের সাবজেক্ট নাই তো। তাহলে আমরা জানি প্রত্যেকটা ফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট লাগে, তাহলে এখানে সাবজেক্ট নাই। সাবজেক্ট সহ কোথায় আছে? এই যে ডি নম্বরে। দ্যাটস নম্বর উত্তরটা কি হবে? বুঝতে ভাই ডি। ওকে, তাহলে এটাই হচ্ছে মূল কাহিনী। ওকে, এবার আসেন, তাহলে আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিস করে ফেললাম। ওকে ওকে ওকে, এবার আসেন, এরপরে একটু নিচে আসো। ওকে, এটা দিয়ে অনেকগুলো তারা প্র্যাকটিস দিয়েছে। এবার আসো, এইখানে দেখো আরেকটা টপিক তারা দিয়েছে, সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। এই টপিকটা আমরা একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আসেন, এই জায়গাটাতে আমরা একটু বোঝানোর চেষ্টা করব যে এইখানে কি বলছে। ইমবেডেড কোশ্চেন মানে আমরা কি বুঝি, রাইট? ইমবেডেড কোশ্চেন বলতে আমরা কি বুঝি, আমরা এই থিওরিটা একটু বোঝানোর চেষ্টা করবো। দেখো, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, তাহলে আমরা ইমবেডেড কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবো। আসো, ইমবেডেড কোশ্চেন বলতে আমরা কি বুঝি, রাইট? ইমবেডেড কোশ্চেন বলতে আমরা কি বুঝি? ওকে, ইমবেডেড কোশ্চেন বলতে আমরা কি বুঝি? ওকে, আসো, ইমবেডেড কোশ্চেন বলার আগে আমরা কোশ্চেনের ফরমেশন কেমনে হয়, কোশ্চেন তৈরি করতে হয় কিভাবে, এটা আমরা শিখবো। তাহলে আমাদের সামনের রাস্তাটা অনেক বেশি সুখকর হবে, রাইট? আমরা একটু দেখার চেষ্টা করবো যে ভাইয়া কোশ্চেনটা তৈরি করতে হয় কিভাবে, রাইট? আমি যদি বলি হেই তোমার নাম কি, আমি বললাম তোমার নাম কি, রাইট? আমি বললাম তোমার নাম কি, ঠিক আছে? তোমার নাম কি? আমি কি বললাম বলো? আমি বললাম তোমার নাম কি, ঠিক আছে? তাহলে এবার আসো, আমি বললাম তোমার নাম কি, তাহলে তুমি ইংলিশ কি বলবো বলো? হোয়াট হোয়াট ইজ ইয়োর নেম, তাই না? আমি বললাম তোমার নাম কি, তাহলে তুমি কি বলবো বলো? হোয়াট ইজ ইয়োর নেম, রাইট? তাহলে এবার আমরা যদি খেয়াল করি, আমি বললাম তোমার নাম কি, তাহলে তুমি কি বলো? হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে এবার দেখেন এখানে তুমি কি পাচ্ছ? হোয়াটটা কি বলছো ভাই? কোশ্চেন ওয়ার্ড। ইয়োর নেমটা কি বলছে ভাই? ইয়োর নেমটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি কোশ্চেন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে কে বসে? বলছে ভাই কোশ্চেন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? কোশ্চেন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে কে বসে? অক্সিলারি ভার্ব বসে। পৃথিবীতে যতগুলো তুমি কোশ্চেন তৈরি করবা ডবলএস কোশ্চেন দিয়ে, প্রত্যেকটার ক্ষেত্রে কোশ্চেন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসে, রাইট? বাট আমি যদি এখানে বলতাম আমি জানি না তোমার নাম কি, ভালো করে খেয়াল করো, আমি বলছি আমি জানি না তোমার নাম কি, আমি জানি না তোমার নাম কি, ঠিক আছে? আমি জানি না তোমার নাম কি, ঠিক আছে? আমি জানি না তোমার নাম কি। তাহলে এবার আসো, আমি আবার বলছি আমি জানি না তোমার নাম কি। তাহলে এবার আমি যদি বলি এটা ইংলিশ কি হবে? তাহলে এটার ইংলিশটা হবে আই ডোন্ট নো, আই ডোন্ট নো হোয়াট ইয়োর নেম ইজ, রাইট? এবার আসো, তাহলে এবার দেখো দুটি সেন্টেন্সের মধ্যে অনেকখানি পার্থক্য হয়ে গেছে, রাইট? তাহলে এবার হ্যাঁ, আমরা এখন যদি খেয়াল করবো আমি জানি না তোমার নাম কি, রাইট? আমি আবার বলছি আমি জানি না তোমার নাম কি, এটার ইংলিশটা আসলে কি হবে? তখন আমরা বলছি আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ, রাইট? আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ। তাহলে দেখো এখানে তোর নাম কি যখন বললাম, এই সেন্টেন্সটাতে আমি কি করলাম? হোয়াট ইজ ইউর নেম। তারপরে জাস্ট আমি প্রশ্ন করছি, প্রশ্ন করার ক্ষেত্রে কোশ্চেন এবং সাবজেক্টের মাঝে আমরা অক্সিলারি ভার্বটা ইনপুট দিয়েছি, রাইট? কোশ্চেন এবং সাবজেক্টের মাঝে কি দিয়েছি? বলছে ভাই আমরা অক্সিলারি ভার্বটা আমরা ইনপুট দিয়েছি। আবার আমি যখন বলছি আমি জানি না তোমার নাম কি, তখন দেখো এখানে কিন্তু আমি সাবজেক্ট তারপরে ভার্ব বসেছি। দুটার মধ্যে এক্স্যাক্টলি পার্থক্য কোথায়? দেখো, এটা কিন্তু কোশ্চেন ওয়ার্ড, এটা কিন্তু কাউকে কানেক্ট করে নাই। কানেক্ট করছে দেখো তো, কারোকে জোড়া দিছে? বলছে না, এটা এখানে কানেক্টরই না, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াটটা কি? বলছে ভাই এটা হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট? আমরা বলছি হোয়াটটা কি? বলছে ভাইয়া এখানে হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট? হোয়াটটা কি বলো? বলছে ভাইয়া হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট আমি যখন বলছি আমি জানি না তোমার নাম কি, তখন দেখো আই ডোন্ট নো, এটা কি একটা? বলছে ভাই এটা একটা ক্লজ। এটা কি একটা? বলছে ভাই এটা একটা ক্লজ। এবং আমি যখন বলছি হোয়াট ইউর নেম ইজ, এবার দেখো ইউর নেম ইজ, এটা কি একটা? বলছে ভাই ক্লজ, রাইট? তার মানে এটা প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়াট শো এটা কি? বলছে ভাই এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে কি এখানে জোড়া দেওয়ার কাজ করছে কে? বলছে ভাইয়া এটা জোড়া দেওয়ার কাজ করছে,
রাইট? এটা কিসের কাজ করছে বলো? বলছে ভাই এটা জোড়া দেবার কাজ করছে, জোড়া দিছে। তার মানে কি এটা একটা কানেক্টর। আর এটা কি বস কানেক্টর না, এটা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়েছে। এটাকে আমরা বলি কোশ্চিন ওয়ার্ড। কি বলি বলো? তাহলে এটাকে আমরা বলছি কোশ্চিন ওয়ার্ড, মনে থাকবে? তাহলে এটাকে আমরা বলছি কোশ্চিন ওয়ার্ড, আর এটাকে আমরা বলছি কানেক্টর। তাহলে এবার আসো, কোশ্চিন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে কে বসে? অক্সিলারি ভার্ব। এরা তো কোশ্চিন ওয়ার্ড না। তার মানে কি এখানে এটা জোড়া দেওয়ার কাজ করছে। তাহলে তুমি যখন একটু আগে তোমাকে যখন জোড়া দেওয়া শিখালাম, তখন তোমাকে কি বললাম? এটা একটা ক্লোজ। ক্লোজের মধ্যে কি থাকবে? সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। এটা একটা ক্লোজ, এর মধ্যে কি থাকবে? সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। জোড়া দিলে তুমি কি বলবা? ক্লোজ মার্কার। আচ্ছা বলো তো, এই ক্লোজ মার্কার পরে কি আসছে? সাবজেক্ট। এই জন্য ক্লোজ মার্কারের পরে কি আসছে? সাবজেক্ট আসছে। এরপরে কি আসছে? ভার্ব আসছে। অর্থাৎ আমরা বলি এই যে তুমি যে সাবঅর্ডিনেট ক্লোজটা তুমি পেয়েছো না, এই যে তুমি সাবঅর্ডিনেট ক্লোজটা তুমি পেয়েছো না, এই সাবঅর্ডিনেট ক্লোজে একটা কথা মনে রাখবা, সাবঅর্ডিনেট ক্লোজে ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে জীবনেও কোনোদিন অক্সিলারি ভার্ব বসবে না। এটা মাথায় রেখে দিবা। কেন বসবে না আমি এতক্ষণ ওটা এক্সপ্লেইন করলাম। রাইট? তাহলে আমরা কি বললাম বলো? ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে কোনোভাবেই কোনো অক্সিলারি ভার্বটা বসবে না। রাইট? আমি বলছি ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে কোনোভাবেই অক্সিলারি ভার্ব বসবে না। আমি আবার বলছি ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে কোনোভাবেই অক্সিলারি ভার্ব বসবে না। আমি আবার বলছি ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে কোনোভাবেই কোনো অক্সিলারি ভার্ব বসবে না। রাইট? ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে কোনোভাবে কোনো অক্সিলারি ভার্ব বসবে না। অর্থাৎ হোয়াট ইউর নেম ইজ এই জায়গাটাতে সাবঅর্ডিনেট ক্লোজে কোনোভাবেই এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এখানে সুযোগ নাই। তুমি চাইলে এখানে প্রিন্সিপাল ক্লোজকে তুমি প্রশ্ন করতে পারো। অর্থাৎ তুমি এরকম ভাবে বলতে পারো যে ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট ইজ নেম ইজ, এটা বলা যাবে। কেন? বলছে ভাইয়া আমি কি সাবঅর্ডিনেট ক্লোজকে প্রশ্ন করেছি? বলছে না। এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে কোথাও কি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে? বলছে না। ক্লোজ মার্ক এবং সাবজেক্টের মাঝে কোথাও কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। যেহেতু ক্লোজ মার্ক এবং সাবজেক্টের মাঝে কোনো অক্সিলারি ভার্বটা দেওয়া নাই, তার মানে কি এটা ঠিক আছে? প্রশ্ন করা হয়েছে কাকে? প্রিন্সিপাল ক্লোজকে। ডেফিনেটলি আমরা প্রিন্সিপাল ক্লোজকে প্রশ্ন করতে পারবো, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা কোনোভাবেই প্রশ্ন করতে পারবো না। অর্থাৎ ক্লোজ মার্ক এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসানোর কোনো সুযোগ নাই। তাহলে আমরা কি বলছি? সাবঅর্ডিনেট ক্লোজকে ক্লোজ মার্ক এবং সাবজেক্টের মাঝে কোনোভাবে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা ডিটেলস আলোচনাটা করে ফেললাম। এখন তোমার বুঝতে অনেকখানি সুবিধা হবে ইনশাআল্লাহ। ওকে ওকে, এটা একটু ভালো করে মনে রাখবা। ঠিক আছে, আসো আমরা এখন সেটার দিকে দেখি। ওটাই বলা হয়েছে এখানে। ওকে, যেমন এটা উদাহরণটা দেখো। আমরা উদাহরণের দিকে যদি খেয়াল করি, একটু নিচে আসো। আমরা যদি এক নম্বর উদাহরণ দিকে খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্ট। ওকে, দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্ট। তাহলে এবার দেখো হাউ মাচটা কি? ক্লোজ মার্কার, তাই না? হাউ মাচটা হচ্ছে ক্লোজ মার্কার। এই ক্লোজ মার্কার পরে কি বসবে? সাবজেক্ট। কি বসবে রে? সাবজেক্ট। এখানে কি বসে আছে? ভার বাদ। সাবজেক্ট কই? এই যে এভরি কার, তারপরে কি? কস্ট। দ্যাটস উত্তরটা হচ্ছে সি। ক্লোজ মার্কার পরে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব। অর্থাৎ ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে ভার বসানোর কোনো সুযোগ নাই। হাউ মাচ আর এভরি কারের মধ্যে ভার বসানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। ওকে, এটা হচ্ছে কি কথা বলছে বলো? এটা হচ্ছে মূল কথা। ওকে, তারপরে এবার দেখো ডু ইউ নো, এবার প্রশ্ন করেছে কাকে? বলছে ভাই প্রিন্সিপাল ক্লোজকে। ডু ইউ নো কাকে প্রশ্ন করছে? বলছে ভাই প্রিন্সিপাল ক্লোজকে প্রশ্ন করছে। রাইট? কাকে প্রশ্ন করছে? বলছে ভাই ডু ইউ নো, তুমি কি জানো? কাকে প্রশ্ন করছে? বলছে ভাই প্রিন্সিপাল ক্লোজকে প্রশ্ন করেছে। রাইট? তাহলে এবার দেখো ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ নো, তুমি কি জানো? রাইট? ডু ইউ নো, তুমি কি জানো? বলছে কি? প্রিন্সিপাল ক্লোজকে প্রশ্ন। প্রিন্সিপাল ক্লোজকে প্রশ্ন করলে কি লাগবে? প্রশ্নবোধক চিহ্ন লাগবে। এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে। এবার আসো, ক্লোজ মার্কার সাবজেক্টের মাঝে জীবনেও অক্সিলারি ভার্ব বসে না, বাদ। ইমিডিয়েট কোশ্চেন। তো এবার এখানে তো অক্সিলারি ভার্ব নাই, এখানেও অক্সিলারি ভার্ব নাই, দুটার মধ্যে কোনটা সঠিক? এর সাথে কি কাম হয় নাকি কামস হয়? কামস হয়। দ্যাটস উত্তরটা কি হবে? ডি হবে। এটা হচ্ছে মূল কথা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখো আমরা এখানে কি পাচ্ছি। এবার দেখো সেম টাইপসেরই এখানে ব্যবহারগুলো দেওয়া আছে। আমরা আশা করি তোমরা বুঝতে পারবো। ডিটারমিনের এখানে দেওয়া আমার মনে হয় যুক্তিসঙ্গত হয়নি। এটা নাউনের সাথে আমরা আরেকবার দেখবো, আপাতত ওটা বাদ থাকবে। নিচে আসো, প্র্যাকটিসগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, এর নিচে আসো, আরো নিচে আসো। হ্যাঁ, এখান থেকে দেখো আমরা রিয়েল কোশ্চেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্নগুলো দেখবো। যেমন দেখো 1 নম্বর কোশ্চেনে আমরা যদি খেয়াল করি, বলছে হোয়াট ড্যাশ টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স। এখানে উত্তরটা কি হবে? তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি আমরা খেয়াল করি, বলছে হোয়াট ড্যাশ টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স।
রাইট, এখানে উত্তরটা কি হবে? তাহলে এবার দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাই না? প্রশ্নবোধক কি দেওয়া আছে? চিহ্ন। হ্যাঁ, এই যে দেখো এবারের কোশ্চেন, আমরা যে প্রশ্ন করে লাফাচ্ছি কেন? আমরা প্রশ্ন মেকিংটা শিখছিলাম। আমরা শিখছিলাম এই কারণে প্রশ্ন মেকিংটা, যাতে আমাদের উত্তরটি ভালো হয়। আমাদের এই জন্য আমরা প্রশ্ন মেকিংটা শিখছিলাম, রাইট? তাহলে এবার দেখো এখানে কি বলছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রশ্ন তৈরি করা শিখছি কিভাবে, রাইট? আমরা প্রশ্ন তৈরি করা শিখছি কিভাবে? তাহলে আমরা কি বললাম যে প্রথমে কোশ্চেন ওয়ার্ড, এরপরে হচ্ছে সাবজেক্ট, এর মাঝে কি বসবে? অক্সিলারি ভার্ব। এটা কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে, তাই না? তাহলে এবার আমি যদি বলি হু ইজ হি, সে কে? হ্যাঁ, আমি যদি বলি ওই তুই কে রে, হু আর ইউ, তাই না? আমরা কি বলি? কোশ্চেন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে অলওয়েজ অক্সিলারি ভার্ব বসে, রাইট? আমরা বলছি কোশ্চেন ওয়ার্ড সাবজেক্টের মাঝে কি বসে? অক্সিলারি ভার্ব বসে। ওটাই লেখা আছে এখানে, দেখো। তাহলে হোয়াট এর পরে কি আসে? সাবজেক্ট। তাহলে হোয়াট হ্যাভ আই টু ডু হবে? বুঝছে না? এটা আমরা কোনোভাবেই বলতে পারি না, রাইট? আমরা এইভাবে বলার আমাদের কোনো শক্তিই নাই। তাহলে আমি যদি বলি ইউ হ্যাভ টু গো দেয়ার, আমি বললাম এরকম, আমি বললাম ধরো ইউ, এরপর আমি বললাম ইউ হ্যাভ টু গো দেয়ার। ইউ হ্যাভ টু কি বলছো ভাই? ইউ হ্যাভ টু গো দেয়ার। তাহলে এবার আসো, ইউ হ্যাভ টু গো দেয়ার কথা যদি তুমি বলো, এটা ইন্টারোগেটিভ তৈরি করো, তাহলে তুমি কি বলবো? এই হ্যাভটা কি মূল ভার্ব না? তার মানে আমি এইভাবে বলবো না, ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, তাই না? তাহলে আমি যদি বলি আই ইট রাইস, তাহলে এটা ইন্টারোগেটিভ কি হবে? ডু আই ইট রাইস না? আমি যদি বলি হি ইটস রাইস, হি ইটস রাইস, তাহলে এটা ইন্টারোগেটিভ কি করবা? ডাজ হি ইট রাইস, তাই না? তাহলে এটা হচ্ছে মূল কাহিনী। তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে এই জায়গাটাতে যেহেতু হ্যাভটা মূল ভার্ব, এই জন্য কোশ্চেন এবং সাবজেক্টের মাঝে আমরা অক্সিলারি ভার্ব দিয়েছি, এই জন্য উত্তরটা ডি হয়েছে। ওকে, আসো 2 নম্বর কোশ্চেন কতদিন আমরা পড়িয়েছি? 3 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করো, সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিগাস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার। তাহলে এটা আমরা কিন্তু গতদিন পড়াইছি যে লেট দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এটা অ্যাডভার্ব, কি হবে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে সো কি এখানে বসে হয়েছে? অ্যাডভার্ব। আমরা বললাম না অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভার্ব প্রথমে আসতে পারে। দ্যাটস এর উত্তরটা কি? ইম্পারেটিভ। বাদ বাকি এগুলো তোমাদের পড়াইছি মোটামুটি। হ্যাঁ, এবার আসো আদার্স ইউনিভার্সিটি কোশ্চেন আমি তোমাদের একটা দেখাবো। 4 নম্বর কোশ্চেনটা দেখাবো। কত নম্বর কোশ্চেন? 4 নম্বর কোশ্চেনের দিকে দেখো। আমি তোমাদেরকে যখন বারবার বললাম যে দেখো এই জায়গাটাতে ভুল আছে, কি বলছিলাম বলো তো? মনে আছে কি তোমাদের? আমি বলছিলাম ফ্যান বয়েজ দ্বারা যুক্ত থাকলে, ফ্যান বয়েজ দ্বারা যুক্ত আছে, রাইট? তাহলে এই যে ফ্যান বয়েজ দ্বারা যুক্ত আছে, এই ফ্যান বয়েজের ক্ষেত্রে আমাদের এ পাশেও কোঅর্ডিনেট ক্লোজ হবে, এ পাশেও কোঅর্ডিনেট ক্লোজ হবে, কিন্তু সেটা লেখা কি ছিল? একটা প্রিন্সিপাল ক্লোজ লেখা ছিল, তাই না? কিন্তু এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করো, তাহলে এখানে দেখো লেখা আছে এর উত্তরটা কি? বলছে দেখো এটার উত্তরটা তুমি যদি তোমার শীট যেহেতু তুমি দেখতেই পাবা উত্তরটা কি বলছে। দেখো কম্পাউন্ড সেন্টেন্সে 2টা অথবা তার বেশি কোঅর্ডিনেট ক্লোজ থাকে, রাইট? তাহলে এবার আসো লাস্ট একটি কথা, আমাদের সেন্টেন্স কয় প্রকার? কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা কিন্তু কমপ্লেক্সের কথা কিন্তু তোমাদেরকে বলিনি। তার মানে কি এই জায়গাটা আমরা গত ক্লাসে ডিটেলস পড়িয়েছি, এই জন্য ওটা আমরা স্কিপ করেছি। কিন্তু তুমি গঠন কোনোভাবে 3টা পড়বো না, 4টাই পড়বা, রাইট? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আবার পেইড বেসে ক্লাস 9টাই, একটু রেস্ট নিতে হবে। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ।